আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি তোমাদের সবাইকে আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা সম্ভাবনা নিয়ে পড়াশোনা করব। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে সহজ, মজাদার। দেখা যায় প্রতি বছর যে কোনো বোর্ডেই এমসিকিউতে তো 2-3টা প্রশ্ন থাকেই, পাশাপাশি আমাদের কিন্তু সিকিউতে একটা আলাদা সেগমেন্টই আছে সম্ভাবনা থেকে আনসার করার জন্য। সো তোমরা যারা অলরেডি চ্যাপ্টারটা পড়ে ফেলছো তাদের একটা পূর্ণাঙ্গ রিভিশন, পাশাপাশি যারা আগে কখনো করোনি আমরা একদম বেসিক থেকে তাদের জন্য A to Z সিকিউ এমসিকিউ প্র্যাকটিস সহ আলোচনা করব। আর যারা অলরেডি এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পারো তাদের জন্য কিন্তু কিছু ব্রেইন টিজিং প্রবলেম আছে ক্লাসের শেষে, তোমরা ওইগুলো দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো আমাদের সম্ভাবনা বা প্রবাবিলিটি নিয়ে। আমার একজন টিচার বা গুরু বলতে পারো, তিনি দুইটাকে মিক্স করে একসাথে বলতো সম্ভাবিলিটি। সম্ভাবনা আর প্রবাবিলিটি ম্যাচ করে একসাথে সম্ভাবিলিটি। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। শুরুতে একটু ভাইয়া নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি মোহাম্মদ সুহাইব সিনান অহিন, পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা, তো সম্ভাবনা বলতে আমরা কি বুঝি বলো তো? ধরো তুমি একটা ছক্কার গুটি নিক্ষেপ করবা, সেখানে কি 1 উঠবে, 2 উঠবে, মানে কোন সংখ্যাটা উঠবে? অথবা তুমি একটা কার্ড ড্র করলা, সেখানে কোন প্যাটার্নের কার্ড পড়বে? অথবা আমাদের ক্রিকেট খেলা যে টস হয় ম্যাচটা শুরু হওয়ার আগে, টস করার সময় হেড উঠবে না টেল উঠবে, কোনটা ওঠার সম্ভাবনা বেশি? এইগুলো নিয়েই আমাদের আজকের পড়াশোনা। আচ্ছা, তো জটিলভাবে চিন্তার কি দরকার আছে? ধরো আমি একটা সিনারিও নিচ্ছি, আমাদের ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ। এই ম্যাচটার ফলাফল কি কি হতে পারে বলো তো? উপরে যা লেখা আছে ওটা ইগনোর করা আগে। একটা ম্যাচের ফলাফল কি হতে পারে বলো তো? ফুটবল ম্যাচ হয় ব্রাজিল জিততে পারে, না হয় আর্জেন্টিনা জিততে পারে, অথবা আমাদের ম্যাচটা ড্র হতে পারে, তাই না? তাহলে কোন রেজাল্টটা আসার সম্ভাবনা এখানে বেশি? আমরা র্যান্ডমলি তো অনেক ধরনের যুক্তি দেখাতেই পারি যে ব্রাজিল ফ্যানরা এটা বলবে, আর্জেন্টিনা ফ্যানরা এটা বলবে, বাট আমাদের ম্যাথমেটিক্সে সম্ভাবনার একটা এক্স্যাক্ট ডেফিনেশন আছে, একটা গাণিতিক সংজ্ঞা আছে। সেটা কি? আমরা যে রেজাল্টটা পেতে চাই সেটার সম্ভাবনা কতটুকু সেখানে মোট যে রেজাল্টগুলো আছে তার সাপেক্ষে। বুঝতে পারছো? দেখো এখানে লেখা আছে সম্ভাবনার যে এক্স্যাক্ট ডেফিনেশনটা কি বলা হয়েছে একটু লক্ষ্য করো, যে কোনো ঘটনার অনুকূল উপাদানের সংখ্যা ডিভাইডেড বাই সম্ভাব্য মোট উপাদান সংখ্যা। এটাকেই কিন্তু আমরা ম্যাথমেটিক্সে সম্ভাবনার ডেফিনেশন বলি বা গাণিতিক সংজ্ঞা বলতে পারো, যেহেতু আমরা একটা ফর্মুলা দেখলাম। কীরকম? উদাহরণটা চিন্তা করো, এই ম্যাচটা কি হতে পারে? হয় ব্রাজিল জিতলো, না হয় আর্জেন্টিনা জিতলো, আর না হয় ম্যাচটা ড্র হলো। তাহলে আমাদের এখানে প্রবাবল ফলাফল কি কি আমরা একটু সহজ করে চিন্তা করি। হয় ম্যাচটা জিততে পারে কে? ধরো ভাইয়া বলতেছি ব্রাজিল জিতলো, আর্জেন্টিনা ফ্যানরা আবার রাগ করবে, তাই বলতেছি আর্জেন্টিনা জিতলো। অথবা আমি দুইজনের মধ্যে কাউকে কষ্ট দিতে চাই না, তাই বললাম ম্যাচটা ড্র হলো। তাহলে এইখানে আমাদের প্রবাবল ফলাফল দেখো তো কয়টা? 3টা না? এখন যেহেতু ভাইয়া চাই না যে কেউ কষ্ট পাক, আমি ধরতেছি আমাদের ম্যাচটা ড্র হচ্ছে। তাহলে ড্র হওয়ার সম্ভাবনাটা কি হবে বলো তো আমাদের এই ডেফিনেশন অনুসারে? আমি চাচ্ছি ম্যাচটা ড্র হোক, দেখো তো সেটা কি? এই 3টার মধ্যে একটা ফলাফল না আমাদের অনুকূল ফলাফলটা ড্র হওয়া? আর মোট ফলাফল কয়টা আছে? 3টা। ব্রাজিল জিতবে, না হয় আর্জেন্টিনা জিতবে, আর না হয় ম্যাচটা ড্র হবে। তাহলে এই ক্ষেত্রে ড্র হওয়ার যে প্রবাবিলিটি, আমি যদি বলি প্রবাবিলিটি অফ ড্র, ম্যাচটা যে ড্র হবে এভাবে ডিনোট করলাম আমি, প্রবাবিলিটি অফ দ্য ম্যাচ ইজ ড্র, সেটা কি হবে? উপরে হবে আমাদের যে অনুকূল সেটা কত? 1 ডিভাইডেড বাই টোটাল যে ফলাফল ছিল 3। অর্থাৎ এটাকে তুমি শতাংশেও লিখতে পারো। 1/3 সাথে তুমি যদি একটু 100% মাল্টিপ্লাই করো, শতাংশে কীভাবে প্রকাশ করি আমরা? ইন্টু 100% দিয়ে দাও, জাস্ট দেখবা চলে আসছে 33.33%। এখানে 3 ভাগের 1 ভাগ চান্স ম্যাচটা ড্র হওয়ার। একইভাবে ব্রাজিল জেতার চান্স, আর্জেন্টিনা জেতার চান্স, সেটা কিন্তু একই রকমই আসবে। বলতো এই সহজ উদাহরণটা দিয়ে আমরা সম্ভাবনার সাথে মানে যে ইনিশিয়েশনটা করা, পরিচয় করা, সেটা বুঝতে পারছি না? তাহলে সম্ভাবনা বলতেই আমরা মাথায় রাখবো আমরা যে ফলাফলটা চাচ্ছি সেটার সংখ্যা ডিভাইডেড বাই মোট যে ফলাফল আছে সেটা, অর্থাৎ মোট ফলাফল সংখ্যার সাপেক্ষে আমাদের অনুকূল ফলাফল, এটাকেই আমরা বলি সম্ভাবনা। বুঝতে পারছো? ক্লিয়ার? চলো এটাই আমরা এখন আস্তে আস্তে আলোচনা করব। তার আগে কিছু ফর্মাল টার্ম বা ডেফিনেশন আমাদের জানতে হবে। দেখো আমরা ধরো একটা এক্সপেরিমেন্ট করতেছি বা র্যান্ডম এক্সপেরিমেন্ট করতেছি, যেটাকে বাংলায় বলে দৈব পরীক্ষা। এটা কিন্তু একটা যেনতেন পরীক্ষা হলে হবে না। ধরো আমি ছক্কার গুটি যখন নিক্ষেপ করতেছি, আমি ঠিক জানি না 1 উঠবে, 2 উঠবে, 3 উঠবে নাকি 4 উঠবে, বাট আমি জানি কি কি উঠতে পারে। 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা উঠতে পারে। তখন এই ঘটনাকে আমি বলতে পারি একটা দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তুমি বলতে পারো ভাইয়া এটা আবার আলাদা করে বলার কি আছে? না, ধরো এমন একটা ঘটনা যেখানে কি কি ফলাফল আছে আমি জানি না,
কি কি হতে পারে আই ডোন্ট নো। ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলা, আজকে সারাদিনে এক্স্যাক্টলি তোমার সাথে কি কি হবে তুমি কি জানো? এটাকে কিন্তু আমরা দৈব পরীক্ষা বলতে পারি না, বুঝতেছো? তুমি বলতে পারো ভাইয়া আমি সকালে ঘুম থেকে উঠলাম, এটাকে এক্সপেরিমেন্ট হলো, আমি এক্সপেরিমেন্টের মতো করে ধরো চিন্তা করলাম, তখনও কিন্তু এটাকে দৈব পরীক্ষা বলা যাবে না। তাহলে দৈব পরীক্ষা হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা হচ্ছে তোমার জানা থাকতে হবে কি কি ফলাফল এক্স্যাক্টলি পসিবল। ভাইয়ের কথাটা বলো, বুঝতে পারছো কিনা? তুমি যখন ছক্কা নিক্ষেপ করতেছো তখন 1 থেকে 6 অবধি উঠতে পারে, তুমি যখন একটা কয়েন টস করতেছো তখন হেড উঠতে পারে, না হয় টেল উঠতে পারে। যদি তোমার জানা থাকে কি কি ফলাফল আসতে পারে বাট এক্স্যাক্টলি জানো না এখন কি উঠবে, তখন সেই ঘটনাটাকে বা পরীক্ষাটাকে তুমি বলতে পারো দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? চলো আমরা পরের ইন্টারেস্টিং টার্মটা দেখে ফেলি, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। আচ্ছা, নমুনা ক্ষেত্র আসলে কিছুই না, তোমরা সেট পড়ছো না, অনেকগুলা জিনিসের সমাবেশ, ওই সেট নিয়ে আমরা পড়বো, মানে ওরকম একটা সেট। কিসের সেট? এই যে দেখো ভাইয়া, যখন ছক্কা নিক্ষেপ করতেছি, আর আমি একটু লেখি, আমি যখন ছক্কা নিক্ষেপ করতেছি তখন আমার কি কি ফলাফল আসতে পারে বলো তো? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে বা 6 আসতে পারে। আমি যখন একটা মুদ্রা নিক্ষেপ করব তখন বলো তো কি কি আসতে পারে? একটা মুদ্রা নিক্ষেপ করলে তখন হয় আমার হেড আসবে, এটাকে তুমি ক্যাপিটাল এইচ দিয়েও বলতে পারতা, ভাই আলাদা করে লিখলাম, অথবা টেইল আসবে। এদেরকে নিয়ে ভাইয়া যদি একটা সেট গঠন করি, দেখো একটা সেট গঠন করলাম, এই ক্ষেত্রে একটা সেট গঠন করলাম, এই যে তোমার ছক্কা নিক্ষেপে কি কি ফলাফল আসতে পারে এই সেটটাকে আমি বলতে পারি ছক্কা নিক্ষেপের সময়, একটা ছক্কাকে যদি আমরা একবার নিক্ষেপ করি সেটা নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র কিছুই না, আমাদের একটা সেট। কিসের সেট? আমি যে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্টটা করতেছি সেখানে আমার মোট যে সম্ভাব্য ফলাফলগুলো তাদের সমষ্টি, তাদের সমাবেশ, সেই সেটটা। তাহলে নমুনা বিন্দু আবার কি? এই যে সেটের বিভিন্ন উপাদান, সেটের মধ্যে কি আছে দেখো 1 2 3 4, এরা ইন্ডিভিজুয়ালি এক একজন হচ্ছে আমাদের নমুনা বিন্দু। তাহলে ভাই একটু আলাদা করে বলি, এই যে পুরো সেটটা, আমি ধরো বক্স করতেছি, এই যে পুরো সেটটা, এটাকে আমরা কি বলি বলো? নমুনা ক্ষেত্র। আর এই সেটের মধ্যে আমাদের যে উপাদানগুলো, এক একটা উপাদান, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এরা এক একজন আমাদের নমুনা বিন্দু। তাহলে নমুনা বিন্দু আসলে কিছুই না, নমুনা ক্ষেত্র বা আমাদের সেটটার, আমাদের যে কাঙ্ক্ষিত সেট সেটার উপাদানগুলোকেই আমরা বলি কি? নমুনা বিন্দু। ওটা তো খুবই সহজ না? বাট এই ফর্মাল ডেফিনেশনগুলো, ফর্মাল টার্মগুলো আমাদের জানা থাকতে হবে, বুঝছো? এখানে দেখো বাংলা ওই কথাটাই বলা আছে, তোমরা একটু রিড আউট করে নিও। আচ্ছা চলো আমরা এখন সামনের দিকে যাই। আমরা যতটুকু শিখলাম, যতটুকু আইডিয়া হয়েছে তার উপর ভিত্তি করে আসো ছোট্টখাট্ট কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো তো কি বলা হলো, একটা থলেতে, একটা ব্যাগের মধ্যে একই ধরনের 6টা কালো বল আছে, 5টা লাল বল আছে আর 8টা সাদা বল আছে, সরি মার্বেল আছে, বল না মার্বেল। সেখান থেকে তুমি একটা মার্বেল নিলা, নেওয়ার পর এখন তোমার সম্ভাবনা বের করতে হবে। কিসের সম্ভাবনা? বলটা লাল হওয়ার সম্ভাবনা বের করো, বলটা লাল হওয়ার সম্ভাবনা বের করো। দেখো তো ওই থলের মধ্যে কি কি ছিল? আমার রেড বল ছিল, সাদা ছিল, তারপর ব্ল্যাক ছিল। এদের মধ্যে থেকে তুমি লালটা উঠাচ্ছ। আগে আমাকে বলো মোট কি কি আছে। ধরো আমরা 1 নাম্বারটা করবো, আগে ভাইয়া চলো একটু বলে ফেলি মোট কি কি আছে। আমাদের 6টা আছে ব্ল্যাক বল, নিলাম। এরপর আমাদের 5টা আছে লাল, অর্থাৎ 5 রেড বল। দেন আমাদের আছে 8টা সাদা, অর্থাৎ 8 হচ্ছে হোয়াইট। তাহলে বলো তো আমাদের মোট কয়টা মার্বেল আছে? 6 আর 5 11, 11 আর 8 কত? 19 না? কি ঠিকঠাক নিছি? দেখো তো, হ্যাঁ সবগুলো ঠিকঠাক নিছি। তাহলে আমাদের টোটাল 19টা মার্বেল আছে। এই 19টা মার্বেলের মধ্যে তুমি চাও কি বলো তো ভাইয়া? আমি চাই লাল বল। লাল বল আমার কয়টা আছে? 5টা। তাহলে বলো তো এটার সম্ভাবনা আমাকে কে বলতে পারবে? তোমাদের কিন্তু বলে ফেলা উচিত। আমরা একটু আগে শিখছি যে ভাইয়া আমার যে অনুকূল সেটা হবে উপরে, আমি কি চাই? রেড বল। তো রেড বল কয়টা আছে? 5টা। আমার ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই মোট বল, সরি বল না, বারবার বল বলে ফেলছে, একই কথাই, মার্বেল আছে, বুঝছো? মার্বেল কত এখানে? তাইলে এখানে যে লাল হওয়ার সম্ভাবনা সেটা যে 5/19, সবাই বুঝতে পারছে কিনা? এটা কি কঠিন কিছু? একেবারে সিম্পল না? ঠিক যেরকম ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের উদাহরণটা দিছিলাম ওইভাবে করে চিন্তা করো। আচ্ছা এরপর দেখো আমাদের কালো হওয়ার সম্ভাবনা সিমিলার না? এবার আমি রেড নিচ্ছি না, এবার আমি নিতে চাই হচ্ছে কালো। তাহলে কালোর জন্য আমার কোথায় তাকাতে হবে বলো তো? কালো বল হচ্ছে আমার 6টা ব্ল্যাক বল। তাহলে এবার আমাদের যে অনুকূল ফলাফল আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে 6টা, অর্থাৎ এটার আনসার কি হবে বলো? 6 ডিভাইডেড বাই টোটাল বল তো চেঞ্জ হয়নি, 19টাই আছে,
বলো তো সিম্পল না? তাহলে এটা যারা পারছো তারা সাদাটাও বলে ফেলা উচিত, ভাইয়া হোয়াইট তো দেখতে পাচ্ছি 8টা, এবার আমার অনুকূল হচ্ছে 8 বলস, তাহলে হবে 8 ডিভাইডেড বাই 19। বলো এই 3টা কোয়েশ্চেনের সমাধান আমরা ইজিলি করতে পারবো না? এবং এগুলো কিন্তু তোমার এমসিকিউ পরীক্ষায় আসবে, একেবারে সিম্পল, তোমার বেসিক ডেফিনেশনটা জানা আছে, তার মাধ্যমে তুমি করে ফেলতেছো। বুঝতে পারছি, যারা এটা বুঝলাম একটু 4 নাম্বারটা ট্রাই করো তো। কালো নয় এমন বল ওঠার সম্ভাবনা কি হবে? এমন মার্বেল ওঠার সম্ভাবনা কি হবে? কালো নয়, কালো না মানে কি? বলটা হয় হতে পারে রেড আর না হয় হতে পারে কি হোয়াইট। অর্থাৎ তুমি বলতে পারো ভাইয়া কালো না, তাহলে এখন আমার অনুকূল রেড বা হোয়াইট, দুইটা হইলেই হবে। তাহলে 5 আর 8 কত? 13 না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আনসার চলে আসবে ভাইয়া আমার অনুকূল হচ্ছে 13টা ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 19টা। বলো তো এটা আমরা বলতে পারি কিনা? যদি আমার রেড বল আর হোয়াইট বল উঠে তাহলেই তো সেটা কালো হচ্ছে না, রাইট? অথবা এখানে একটু ভিন্নভাবে চিন্তা করা যায়। কিভাবে? আমি কালো বল উঠবে এর সম্ভাবনা বের করছিলাম না, কত আসছিল দেখো তো। কালো বল ওঠার সম্ভাবনা হচ্ছে 5/19। কালো বল ওঠার সম্ভাবনা সরি এই পাশে কালো বল ওঠার সম্ভাবনা হচ্ছে 6/19। তুমি চাইলে কালো বল উঠার সম্ভাবনা থেকে কালো বল না ওঠার সম্ভাবনাটা বের করে ফেলতে পারো। একটা কিছু হওয়ার আর একটা কিছু না হওয়া এরা পরস্পরের কমপ্লিমেন্ট, বুঝছো? এদের একজনের মাধ্যমে তুমি অন্যজনকে বের করতে পারো। আমাদের সম্ভাবনার মোট ভ্যালু হতে পারে সর্বোচ্চ 1। সো কি করবা? কালো বল হওয়ার সম্ভাবনা জানা থাকলে কালো বল না হওয়ার সম্ভাবনা হবে 1 থেকে জাস্ট হওয়ারটা বিয়োগ করে দাও। এটাকে বলা হয় পূরক বিধি। বুঝতে পারতেছি? তাহলে এটা চাইলে আমি এভাবে না করে এভাবেও করতে পারতাম। ধরো ভাইয়া একটু সাইডে জায়গা নিয়ে তোমাদের একটু এটা এক্সপ্লেন করে দিই। আমি এটাকে এরকম বলতে পারতাম, কালো না হওয়ার সম্ভাবনা কত হবে বলো তো? 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা। তাহলে কালো হওয়ার সম্ভাবনা কি ছিল? ধরো ভাইয়া এটাকে বলতেছি কালো হওয়ার যে সম্ভাবনা পি অফ ব্ল্যাক, সেই পি অফ ব্ল্যাকটা আমরা এখানে বের করছিলাম। এই যে পি অফ ব্ল্যাক আমরা বের করে রাখছিলাম হচ্ছে 6/19। পি দিয়ে আমি প্রবাবিলিটি বোঝাচ্ছি বা সম্ভাবনা। তাহলে এখানে কি হবে? সিম্পলি কালো বল হওয়ার সম্ভাবনা, দ্যাট ইজ পি অফ ব্ল্যাক। তাহলে আমরা 1 এর থেকে মাইনাস করে দিব 6/19। এই বিয়োগটা বলো তো করলে কত আসবে? 19 - 6 দ্যাট ইজ 13 ডিভাইডেড বাই 19। একটু লক্ষ্য করো তো, এটা যা আসলো আমরা সরাসরি যখন করছিলাম তাই আসলো না? তুমি বলতে পারো ভাই এটা আলাদা করে তাহলে শেখার দরকার কি? তোমার যতগুলো প্রসেস পসিবল, ভিন্নভাবে চিন্তা করা পসিবল, প্রত্যেকটা শিখতে হবে। কারণ পরীক্ষার হলে কখন কোনটা অ্যাপ্লাই করতে হয় বা কখন কোনটা আমার মাথায় আসে সেটা তো আমি জানি না। আমি যুদ্ধে যাওয়ার আগে তো সব ধরনের প্রিপারেশনই নিয়ে যাব। বুঝতে পারছি? আচ্ছা চলো এখন তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। দেখো তো কি বলা হইলো, কোনো একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন মানুষ হচ্ছে প্রথম আলো পড়তেছে। আচ্ছা, 40 জন হচ্ছে ভোরের কাগজ পড়তেছে, ঠিক আছে। 45 জন জনকণ্ঠ এবং 52 জন যুগান্তর পত্রিকা পড়তেছে। তোমরা কোন পত্রিকা পড়ো? আসলে পড়া উচিত, কিন্তু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হয়েছে এদের মধ্যে থেকে একজনকে দৈবভাবে নির্বাচন করা হইলো। মানে দৈবভাবে মানে কি? আমি জানি কি কি পত্রিকা ওরা পড়ে, বাট জানি না যাকে আমি নির্বাচন করতেছি সে এক্স্যাক্টলি কি পড়ে, রাইট? আচ্ছা, আমরা কিন্তু সম্ভাবনা এই দৈব নির্বাচনের মাধ্যমে বের করতে পারি যখন আমাদের মোট ফলাফলটা জানা থাকে। তিনি যুগান্তর পত্রিকা পড়বে, এর সম্ভাবনা কত? বলো তো কিভাবে চিন্তা করব? যুগান্তর পত্রিকা পড়বে, এর সম্ভাবনা দেখো তো। যুগান্তর পত্রিকা কয়জন পড়তেছিল একটু বের করার চেষ্টা করি। এই যে দেখো 52 জন হচ্ছে আমাদের যুগান্তর পত্রিকা পড়তেছিল। তাহলে এটার আনসার তোমাদেরই ভাইকে বলে ফেলা উচিত, ভাইয়া এটা কিছুই না। আমার যুগান্তর পত্রিকা পড়ার যে সম্ভাবনা, আমি ধরো এখান থেকে লিখতেছি, সেটা হবে সিম্পলি উপরে আমাদের অনুকূল যেটা 52 জন ডিভাইডেড বাই নিচে হবে কি মোট না সম্ভাব্য যতগুলা ফলাফল আছে সবাই মিলে মোট যতজন পত্রিকা পড়তেছে। অর্থাৎ ওই যে দেখো 65, 40, 45, 52 সব যোগ করে দিব। অর্থাৎ আমি নিচ্ছি 45 যোগ হচ্ছে 40 যোগ হচ্ছে 52, আর কি বাদ পড়ছে দেখো তো? 40, 45, 52 আর হচ্ছে 65। আচ্ছা, আর ক্যালকুলেশনটা করব না, এটা জাস্ট বসা আমাদের যে কাঙ্ক্ষিত আনসার সেটা বের করে ফেলো। বলো পারবো কিনা? আচ্ছা, একটু করে দেখি ভাইয়া, আমাদের পরে একটা জিনিস বুঝতে একটু কাজে আসতে পারে, তাই ভাইয়া একটু করতেছি। আমাদের নিচে চলে আসতেছে দেখো 52 ডিভাইডেড বাই 202, মোটটা আসতেছে 202। ভাইয়া এইটুকুই লিখছি। আচ্ছা, এরপর দেখো তো কি বললো, তিনি প্রথম আলো পড়েন না, এর সম্ভাবনা কত? এটা এই যে আগের মতো চিন্তা করো, প্রথম আলো পড়েন না মানে কি বাকি তিনটা পড়তে পারে? আমি তো বলি নাই যে প্রথম আলো পড়েন না মানে যুগান্তর পড়তে হবে, প্রথম আলো পড়েন না মানে কালের কণ্ঠ পড়তে হবে। যে কোনোটাই পড়তে পারে, জাস্ট প্রথম আলো পড়া যাবে না। তাহলে কি বাকি তিনটাই আমার অনুকূল?
বলো তো। তাহলে প্রথম আলো ছিল দেখো 65 জন, বাকি তিনটা যা হবে সেগুলোই আমাদের অনুকূল। অর্থাৎ আমি এটাকে বলতে পারি, দেখো আমার প্রথম আলো বাদ দিয়ে কি কি আছে, 40, 45 আর হচ্ছে এই পাশে দেখো তো কত, 52। আর নিচে তো আমাদের 202 ছিলই। এটা করলে ভাই আবার বলি ভ্যালুটা কত আসতেছে, নিচে কেন 202, মোটটা না, নিচে তো মোট ফলাফল হয়, মোট ফলাফল সংখ্যা যেটা। আচ্ছা তাহলে আসতেছে 137 ডিভাইডেড বাই 202। আচ্ছা এই সেম ম্যাথটাই তুমি এখন আগের ভাবে ওই যে পূরক বিধি দিয়ে বের করে দেখো। তুমি প্রথম আলো যে পড়তেছে এর সম্ভাবনাটা বলো তো কত হবে। প্রথম আলো পরে ওই দেখো আমাদের 65 জন, সো প্রথম আলো পড়ার সম্ভাবনা আমি বলতেছি, দেখো প্রথম আলো সবাই পড়তেছে যারা, সেটার সম্ভাবনা হবে, দেখো প্রথম আলো পড়তেছে ভাই আমার 65 জন, মোট হচ্ছে 202। এটাকে ধরো ভাইয়া একটা প্রতীক আকারে প্রকাশ করলাম, পি অফ প্রথম আলো পড়তেছে, তাই পি অফ পি বলতেছি, ঠিক আছে। এখন তাহলে আমি যদি বের করতে চাই প্রথম আলো না পড়ার সম্ভাবনা, সেটা কি হবে বলো তো, 1 মাইনাস পি অফ পি না, একের থেকে প্রথম আলো পড়ার সম্ভাবনা বাদ দিব, অর্থাৎ 1 মাইনাস 65/202। এটা তুমি একটু বিয়োগটা করে দেখো, দেখবা হুবহু এটাই আসতেছে 137/202। বলো তো কি বুঝতে পারলা। আমরা চাইলে এভাবেও করতে পারি সিম্পলভাবে, বা ওইভাবেও থিঙ্কিংটা করতে পারি চাইলে। ক্লিয়ার হইতে পারছি? চলো আমরা এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা দেখো তো কি বলা হইলো, আমরা 30টা টিকিট নিলাম, সেই টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। আচ্ছা টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট আমরা দ্বৈতভাবে নিয়েছি, সেই টিকিটটার ক্রমিক নম্বর 1 নম্বরে হচ্ছে আমাদের জোড় হওয়ার সম্ভাবনা, এরপর আরও অনেকগুলো আছে, আগে আমরা প্রথমটা দেখি। ওই যে তুমি টিকিটটা উঠাইলা, এটা জোড় হওয়ার সম্ভাবনা কত, তাহলে বলো তো 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা। তুমি কি বসে বসে গুনবা, তুমি বোকা হলে বসে বসে গুনবা 2, 4, 6, এটা তো বোঝাই যায়। 1 থেকে 30 পর্যন্ত 30টা সংখ্যার মধ্যে অর্ধেক অর্ধেক হবে, 15টা জোড় 15টা বিজোড়, নাকি এটা দেখানো লাগবে, এটা তো বুঝতেই পারার কথা। অর্থাৎ আমাদের এখানে জোড় সংখ্যা আছে কয়টা, 15টা। ভাই একটু লিখি যে 1 থেকে 30 পর্যন্ত আমাদের জোড় কয়টা, আমাদের জোড় সংখ্যা হচ্ছে 15টা। তাহলে বলো 1 নম্বরে যে বলছে জোড় হওয়ার সম্ভাবনা, সেটা কি হবে, জোড় হওয়ার সম্ভাবনা হবে কিছুই না ভাইয়া, আমার অনুকূল কি জোড় সংখ্যা, দ্যাট ইজ 15 ডিভাইডেড বাই নিচে কি বসে, মোট ফলাফল সংখ্যা। মোট কয়টা সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত কিন্তু 30টা নাম্বার, তাহলে নিচে হবে জাস্ট 30, অর্থাৎ দেখো হাফ বা 50%। এবং এটা কি সত্য না, একটু ভেবে দেখো লজিক্যালি, তুমি নিজেই ভাবতে পারবা যে হ্যাঁ ভাইয়া 30টা সংখ্যার মধ্যে 15টা জোড় 15টা বিজোড়, তাহলে ওদের মধ্যে 50-50 চান্স যে জোড় হবে নাকি বিজোড় হবে। আমার সম্ভাবনাও কিন্তু দেখো আমাদেরকে তাই বলে দিছে। বলো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো খতে কি বলছে, 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি বলতো, ছোটবেলার নামতা পড়ছো না, ওইটা লাগবে। দেখো 4-এর নামতা, 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 4-এ 12, 4 4-এ 16, এরা সবাই কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 30 পর্যন্ত 4 7-এ 28, এরপর কিন্তু 4 8-এ 32 হয়ে যায়। 32 তো আমার 30-এর মধ্যে নাই, অর্থাৎ আমার 7টা সংখ্যা আছে যারা 4 দ্বারা বিভাজ্য। বলো ভাই সেটা ভাবতে পারো কিনা, ক্লিয়ার? তাহলে ভাই এখানে বলতে পারি আমাদের কিন্তু, ভাই একটু ভিন্ন কালার নিয়ে নিই, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কয়টা পেলাম। এগুলো কিন্তু পরে যে ভাইয়া এতবার এক্সপ্লেন করব না, এখন প্রথমবার করাচ্ছি তাই একটু বলে দিচ্ছি। আমরা 7টা পাইলাম না, তাহলে আমরা যদি খ নাম্বারটা সলভ করি, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের অনুকূল ফলাফল কি, এই 7টা সংখ্যা 7 ডিভাইডেড বাই মোট তো 30 ছিলই, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত সম্ভাবনা হবে কিন্তু 7/30। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা আসো পরেরটা ট্রাই করি। বললো 4-এর চেয়ে ছোট, আচ্ছা এখানে একটু মিসিং হয়েছে, 4-এর চেয়ে ছোট হবে এর সম্ভাবনা, বলো তো পারবা কিনা। ভাই এর চেয়ে ইজি কি হতে পারে, আমার 30টা সংখ্যার মধ্যে 4-এর থেকে ছোট হতে হবে। 4-এর থেকে ছোট কি কি আছে, 1 2 3 4 কিন্তু হওয়া যাবে না, 4-এর থেকে ছোটই হতে হবে, 4 তো আর নিজের থেকে ছোট না। সো 1 2 3 জাস্ট 3টা নাম্বার না, এটা কি আলাদা করে এক্সপ্লেন করার কোনো দরকার আছে, আমি তো মনে করি না। সো আমরা জাস্ট সিম্পলি বলে দিব 4-এর থেকে ছোট হওয়ার সম্ভাবনা ভাইয়া মাত্র 3টা সংখ্যা আছে আমাদের অনুকূলে, তাহলে সম্ভাবনাটা হবে উপরে 3 নিচে হচ্ছে 30 মোট সংখ্যা। তাহলে এটা দেখো চলে আসতেছে কত, 1/10।
বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখো ঘতে কি বললো, 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। তাহলে বলো তো 22-এর থেকে বড় কি আছে? 30 থেকে 22 বাদ দাও, 8টা সংখ্যা না? 22-এর থেকে বড় 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 8টা সংখ্যা আসতেছে। একটা বেশি বলে ফেলছিলাম আর কি, বুঝছো? 22 কিন্তু 22-এর থেকে বড় না, তো আমাদের এখানে 8টা সংখ্যা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে প্রবাবিলিটি কি হবে? সিম্পলি আমাদের অনুকূল হচ্ছে ওই 8টা সংখ্যা ডিভাইডেড বাই মোট যে ফলাফল 30। তাহলে এখানে যদি একটু কাটাকাটি করো, করো, ছোটোবেলায় করছো না এটা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে হয়ে যাবে কি 4, এখানে 15, 2 দ্বারা উপরে নিচে কেটে দিছি। এই হলো আমাদের কাঙ্ক্ষিত 4টা সম্ভাবনার আনসার। বলো বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার হইতে পারছি? চলো আমরা আস্তে আস্তে ম্যাথগুলো স্পাইস আপ করবো, একটু একটু করে ডিফিকাল্টি লেভেলটা বাড়াবো। এখন আমরা একটু বিগিনার লেভেলেই আসি। দেখো তো কি বলা হয়েছে এখানে প্রশ্নে। বললো কোনো একটি লটারিতে 300টি টিকিট বিক্রি হয়েছে। আচ্ছা, ওইখানে লাবণ্য 20টা, ফারিয়া 30টা, দিনা 25টা টিকিট কিনছে। ঠিক আছে, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। লাবণ্য অথবা দিনার প্রথম হওয়ার সম্ভাবনা আমাদেরকে বের করতে হবে। মানে দেখো আগের বারে কি হইতো, তোমার লাল, কালো, হোয়াইট এই বলগুলোর সংখ্যা দেওয়া ছিল, মোট বল সংখ্যা কিন্তু 3টা যোগ করলেই হয়েছিল। বাট এবার দেখো আমাদের যাদের ডাটা দেওয়া আছে তারা কিন্তু মোট ওই যে 300টা টিকিট সেটা কিন্তু কিনে নেয়, যোগ করে দেখো 20, 30, 25-এ কিন্তু আমার 300 হবে না। তো বুঝতেই পারতেছো মোট আছে 300টা, ওরা মিলে সব কিনে নেয়। আরও অনেক মানুষ কিনছে, ওরা কিছু কিছু অংশ কিনতে পারছে। সো ওদেরটা যোগ করে কিন্তু আমি মোট ফলাফল পাবো না। মোট ফলাফল কয়টা? 300টা টিকিট কিনতে। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে ফেলবে, কেয়ারফুল কিন্তু। আচ্ছা, এখন আমাদের বললো লাবণ্য অথবা দিনা, মানে লাবণ্য হইলেও হয়েছে অথবা দিনা হইলেও হয়েছে, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বলো তো এটা কিভাবে করতে পারি? লাবণ্য অথবা দিনা দুইজনের যে কোনো একজন যদিই হয়, হলেই হয়। তাহলে দেখো তো আমি কি বলবো, ভাইয়া আমার দিনা 25টা কিনছে। আচ্ছা, এরপর লাবণ্য কিনছে কয়টা বলো তো? 20টা না? তাহলে এই 20 আর 25 অর্থাৎ 45টা টিকিটের যে কোনো একটা উঠলেই তো ওরা প্রথম পুরস্কার পাচ্ছে, বলো তো? তাহলে এইটাই কি আমাদের অনুকূল ফলাফল হয় না? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত সম্ভাবনা সেটা হয়ে যাবে, সিম্পলি দেখো আমাদের অনুকূল আসতেছে লাবণ্য আর দিনারটা যোগ করে 45 ডিভাইডেড বাই মোট টিকিট কিন্তু 300। কেয়ারফুল, এইটা আসবে। দিন এটাকে একটু লঘুকরণ করবা, কাটাকাটি যাবে হয়তো 5 দ্বারা, 3 দ্বারা। বুঝতে পারছে? অনেকে কিন্তু 45টা বুঝবে, বাট নিচে এই 3টার যোগফল বসাবে, বাট মোট টিকিট কিন্তু এখানে 300টা। বলো বুঝতে পারতেছি? এই ম্যাথটা আরেকটু অন্যভাবেও করা যায়, অথবা থাকলে আমরা যোগজ বিধিও কাজে লাগাতে পারি। এটা আমরা সামনে একটা কনসেপ্ট শেখার পরে দেন এসে পড়বো। আপাতত যা আছে এটা থাকুক। ওই যে একটা ম্যাথে যেমন আমি একটা ডিফারেন্ট ওয়ে দেখাইছিলাম, এখানেও দেখাবো। ঠিক আছে, আসো সামনের দিক যাই। আচ্ছা, দেখো তো আমরা কি করছি, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলাম। আমরা একটা ছক্কা নিক্ষেপ করেছি, সেখান থেকে আমরা প্রবাবিলিটিগুলো বের করব। দেখো তো 4 আসার সম্ভাবনা। আমাকে বলো এই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা কি হবে ভাইয়া? বলো তো নমুনা ক্ষেত্রটা কি হবে, তোমরা বলতে পারবা কিনা? নমুনা ক্ষেত্রটা কি? তুমি এই ক্ষেত্রে ছক্কাটা নিক্ষেপ করলে যে যে ফলাফল আসতে পারে, ধরো আমি সেটাকে এস সেট দিয়ে প্রকাশ করতেছি। আমার আসতে পারে ভাইয়া 1, 2, 3, 4, 5, 6। এটাই হচ্ছে আমাদের ছক্কা নিক্ষেপের সময় নমুনা ক্ষেত্র। এখান থেকে বলো তো তোমার যে ফলাফল সেটা কোনটা? 4 না? তাহলে 4 6টার মধ্যে একটা, তাহলে মোট ফলাফল আসতে পারে 6টা, তার মধ্যে তুমি যে চাও 4 উঠুক সেটার অনুকূল ফলাফল কিন্তু একটা, বুঝছো? তাহলে এক্ষেত্রে যদি আমি ফলাফলটা নিয়ে সম্ভাবনা বের করার ট্রাই করি, 4 আসার সম্ভাবনা হবে সিম্পলি ভাইয়া 1 হচ্ছে আমার অনুকূল ডিভাইডেড বাই আমার মোট আছে 6টা, এই 1/6। বলো তো এটা বলতে পারি কিনা? সিম্পল না একেবারে ইজি কিন্তু। আচ্ছা, এরপর দেখো বললো বিজোড় সংখ্যা আসা। আচ্ছা দেখো তো নমুনা ক্ষেত্রতে আমাদের বিজোড় কোনটা কোনটা? 1 আছে, 3 আছে, 5 আছে। তাহলে টোটাল ফলাফল 6টা, যার মধ্যে 3টাই বিজোড়। বলো বলতে পারি কিনা? টোটাল ফলাফল 6টা, যার মধ্যে 3টাই কিন্তু বিজোড়। তাহলে কি বলতে পারি ভাইয়া? আমার যে অনুকূল ফলাফল সেটা হচ্ছে 3টা, মোট ফলাফল কিন্তু 6টা, সেখান থেকে আনসার পাচ্ছি কিন্তু হাফ। এবং এটাও কিন্তু সত্য। হাফ মানে কি? 50-50 চান্স না? তুমি এটা নিজের মাথায় একটু চিন্তা করে দেখো, ভাইয়া 6টা সংখ্যার মধ্যে তো 3টা জোড়, 3টা বিজোড়, তাহলে অবশ্যই এখানে 50-50 চান্স হবে। বিজোড় হওয়ার সম্ভাবনা বলি, জোড় হওয়ার সম্ভাবনা বলি। ভাইয়া বলছি বিজোড়েরটা, তোমরা জোড় ট্রাই করে দেখো, সেমই আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি বললো? 4 অথবা 4-এর থেকে বেশি সংখ্যা। বলো তো কি বুঝলা? আগের বার ছিল দেখবা, মনে করো 4-এর থেকে ছোট বা 22-এর থেকে বড়, তখন কিন্তু 22 আমরা নেই নাই, বাট 4 নেই নাই। এখন বলছে 4ও হতে পারে অথবা 4-এর থেকে বেশি।
তাহলে বলো তো কি কি হইতে পারে? আমার 4 হতে পারে, দেন 4-এর থেকে বেশি, দ্যাট মিনস 5-6ও হইতে পারে। তাহলে আমার এখানে অনুকূল ফলাফল কিন্তু ভাইয়া 3টা। বলো তো বলে ফেলতে পারি কিনা? অনুকূল ফলাফল 3 ডিভাইড বাই টোটাল হচ্ছে 6, দ্যাট মিনস এখানেও কিন্তু ফলাফল হাফ চলে আসতেছে। কত আসলো এটা আমার দেখার বিষয় না, আমি বুঝতেছি কিনা কিভাবে এক্স্যাক্টলি করতে হবে। বুঝছি। আচ্ছা, এরপর দেখো কি বলা হলো, 5-এর কম সংখ্যা আসা। বলো তো 5-এর থেকে এখানে কম কি কি আছে? 5 নেওয়া যাবে না, 5-এর থেকে কম, দ্যাট মিনস 1 2 3 4, আমাদের 4টা নাম্বার আসতেছে না। তাহলে সিম্পলি হবে ভাইয়া আমার অনুকূল ফলাফল 4 ডিভাইডেড বাই মোট হচ্ছে 6টা ইকুয়ালস টু লঘুকরণ করো 2/3 কিন্তু চলে আসবে। বলো তো একেবারেই সিম্পল না? আচ্ছা, এরপর দেখো কি বলা হলো, 3 দ্বারা বিভাজ্য এবং জোড়। বলো তো এটা কিভাবে করবা? 3 দ্বারা বিভাজ্য এবং জোড়, একটু তাকায় দেখো এখানে 3 দ্বারা বিভাজ্য এবং জোড় সংখ্যা কোনটা বলো তো? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 আর 6, বাট 3 তো জোড় না, ও বাদ। তাহলে একমাত্র এখান থেকে আমাদের আনসার আসবে 6, কারণ ওই একা 3 দ্বারা বিভাজ্য এবং জোড় সংখ্যা। তাহলে এটার ফলাফল কত হবে বলো তো? সিম্পলি আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 1 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 6, এই হলো 1/6। বাট ভাইয়া তোমাদেরকে একটা ডিফারেন্ট ওয়ে দেখাতে চাই, যখন এরকম দুইটা শর্তের মাঝে এবং থাকবে তখন একটা আমরা কাজ করতে পারি। যখন এরকম দুইটা শর্তের মাঝে এবং থাকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ দেখো, তুমি আলাদা করে এর আগের অংশটা বের করো, এর পরের অংশটা বের করো, মানে 3 দ্বারা বিভাজিত সংখ্যা আসার সম্ভাবনাটা বের করো, আবার জোড় সংখ্যা আসার সম্ভাবনাটা বের করো। ভাইকে বলো তো 3 দ্বারা বিভাজিত হওয়ার সম্ভাবনাটা কি? ভাইকে হেল্প করো, বলে ফেলো। 3 দ্বারা বিভাজিত সংখ্যা দেখো আছে 3 আর 6, দুইটা না? তাহলে কি হতে পারে ভাইয়া? 2 আমার অনুকূল ডিভাইডেড বাই 6 হচ্ছে টোটাল, দ্যাট মিনস এটা আসে কত? 1/3। আচ্ছা, পাইলাম। জোড় সংখ্যা আসার সম্ভাবনা কি বলতো? জোড় তো ওখানে 3টা 6টা সংখ্যার মধ্যে, আর মোট হচ্ছে 6টা। তাহলে আমার অনুকূল হচ্ছে 3 ডিভাইডেড বাই 6, কত আসবে বলতো? 1/2। এরকম মাঝখানে এবং থাকলে গুণ করতে হয়, মাঝখানে এবং থাকলে গুণ করতে হয়, অর্থাৎ লাস্ট লাইনে আমরা যে দুইটা পাইছি হাফ আর 1/3 এদের মধ্যে গুণ করে দাও, দেখো তো আনসারটা কি আসবে? সেই 1/6 না, যেটা আমরা এখানে পাচ্ছিলাম। বলো তো এই ডিফারেন্ট ওয়েটা শিখতে পারছি কিনা? তাহলে কখনো যদি আমাদের এরকম মাঝখানে এবং থাকে, তুমি চাইলে কিন্তু এভাবে বের করতে পারো। ভাইয়া একবারে বলি তাহলে ভালো মতো লিখে, যে ভাইয়া আমার যখন এবং থাকবে আমি করব কি, দুইটা শর্তে আলাদা আলাদাভাবে করব। এটা আমি করে দেখছি আসছিল কত? 1/2, দেন এটা মনে হয় 1/3 আসছিল, হ্যাঁ, ইনটু হবে, এটা করে দেখছিলাম 1/2, এইভাবে আমি পাইছি কিন্তু 1/6। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? মাঝে মাঝে দেখবা ভাইয়া আপনি এভাবে করাচ্ছে, এভাবে করলে তো সহজ হতো, তোমার এখানে 6টা নাম্বার আছে, তুমি একদম ভেঙে ভেঙে ধরে ধরে বের করতে পারছো। ভাইয়া একটাই আসে যে দুটো শর্ত মানে, এবং মানে কি দুইটাই একই সাথে মানতে হবে না বলো তো কথাটা? বাট হোয়াট ইফ তোমাকে আমি 100টা নাম্বার দিয়ে দিলাম, তখন কি বসে বসে তুমি গুনবা? যাতে না গুণা লাগে তার জন্য দেখো আমরা এইভাবেও মাঝে মাঝে বের করতে পারি। যদি তোমাকে বলে দেয় 3 দ্বারা বিভাজিতর সম্ভাবনা এত, জোরের সম্ভাবনা এত, তুমি জাস্ট 2টা গুণ করে দিবা। বুঝতে পারছি? মানে মেইন কথা সবগুলা প্রসেস আমাদের জানা থাকতে হবে। ক্লিয়ার হইতে পারছি? আচ্ছা চলো সামনের দিকে যাই। এবার কি বলা হলো দেখো, একটা এমসিকিউ নিছি, তোমরা কতটুকু বুঝছো সেটাই এখানে এসে ক্লিয়ারিফাই হবে। ভাইয়া আনসার করার আগে নিজেরা ট্রাই করতে হবে, ভিডিওটা পজ করো, নিজে ট্রাই করে কমেন্ট সেকশনে আনসার জানাও, ঠিক আছে? দেখো কি বলা হলো, 40টি টিকেটের ক্রমিক নম্বর 1 থেকে 40। আচ্ছা, এটা তো আমরা এই টাইপের একটু করছিলাম একটু আগে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলো। ক্রমিক নম্বরটি 40-এর গুণনীয়ক, 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা। বলো তো 40-এর গুণনীয়ক কি কি? গুণনীয়ক সহজে কিভাবে বের করে? জাস্ট সিম্পলি একটু ভাঙায় লেখো ভাইয়া। 40কে আমি লিখতে পারি 1 × 40, রাইট, সিম্পল। এরপর লিখতে পারি 2 × 20, রাইট। এরপর 4 × 10, এরপর 5 × 8। আর কি কিছু লেখা যায় 40কে ভেঙে? আমার তো মনে হয় না। তাহলে দেখো 40-এর গুণনীয়কের যে সেটটা, সেটা তুমি কি কি পাচ্ছ? 1 2 4 5 8 10 20 40, দ্যাট মিনস 8টা নমুনা বিন্দু পাচ্ছ। 1 2 3 4 5 6 7 8টা। তোমার কাঙ্ক্ষিত বা অনুকূল যে ফলাফল সেটা কয়টা? 8টা। আর 1 থেকে 40 পর্যন্ত দেখো মোট ছিল 40টা সংখ্যা, দ্যাট মিনস আমাদের যে সম্ভাবনা হবে সেটা কি হবে বলে ফেলো তো? পারছো নিজেরা? উপরে হবে 8, নিচে হবে 40, কাটাকাটি করো, 5 8 40, দ্যাট মিনস 1/5। তাহলে আমরা যদি অপশন থেকে বলি কোনটা বলো তো? এ নাম্বার আনসারটা। কারা কারা পারছিলা? আমি তো কমেন্ট সেকশন চেক করবো কারা পারছে নিজেরা।
বুঝতে পারছি? আচ্ছা চলো সামনের দিকে যাই। এটারই এই উদ্দীপকেরই সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন আছে, দেখো এবার বলা হয়েছে ওই ক্রমিক নম্বরটা আমরা যখন উঠাইছি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তোমরা কি মৌলিক সংখ্যা চিনো? কাদেরকে মৌলিক বলা হয়? এক ব্যতীত, এক নেওয়া যাবে না, একের থেকে বড় যেই সংখ্যাগুলো শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। ধরো আমি 5কে নিব, 5কে কি তুমি 1 এবং 5 দ্বারা বিভাজ্য করতে পারো? এছাড়া অন্য কিছু দ্বারা কি বিভাজ্য করা যায় বা ভাগ করা যায়? কি নিঃশেষে বিভাজ্য হবে না কিন্তু। বাট 10 নাও, 10কে 5 দ্বারা করতে পারো, 2 দ্বারা করতে পারো, 1 দ্বারা করতে পারো, 10 দ্বারা করতে পারো। বুঝতেছো? মানে যাদের জাস্ট গুণনীয়ক 2টা, কে কে? 1 আর সে নিজে, সেই সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। 1 কিন্তু মৌলিক না, কারণ একের ক্ষেত্রে কি হবে 1 × 1, সে নিজেও 1 আবার 1 দ্বারা বিভাজ্য, এভাবে ডেফিনেশনটা দেওয়া হয় না, এই জন্য 1-এর থেকে বড় সংখ্যাগুলোকে ধরতে হবে। তাহলে বলো তো 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? এই এমসিকিউটা কিন্তু একটু ভাবতে হবে। দেখো আমাদের দিনাজপুর বোর্ড 24-এ কিন্তু আসছিল। তাহলে 1 থেকে 40 পর্যন্ত যে আমরা মৌলিক সংখ্যার সেটটা নেই সেটা দেখো হবে কি? 1 হবে না, দ্যাট মিনস 2 হবে, দেন কি আছে 3 আছে, 5 আছে, দেন আমাদের 7 আছে, 9 কিন্তু হবে না। আচ্ছা একটা সহজ ট্রিক বলি মৌলিকগুলা বের করার, জোরগুলা তো কখনোই হচ্ছে না, দেন বিজোড়গুলা দেখো তুমি যে নামতা পড়ছো কখন কোনটা আসছিল বিজোড়ের নামতাগুলো, দেখবে ওইটা যদি আসে তার মানে ওইটা মৌলিক না, বুঝতেছো না? আচ্ছা তাহলে 9 হচ্ছে না, 11 হবে, 13 হবে, 15 হবে না, 3 5 কিন্তু 15, 17 হবে, 19 হবে, 3 7 21, 21 কিন্তু হবে না, 23 হবে, 5 5 25, 25 কিন্তু হবে না, 27 হবে না, 3 নং 27, ভাই কিন্তু দেখছো গাইড করে দিচ্ছে, 29 হবে, দেন আমাদের 31 হবে, 3 11 33, 33 হবে না, 35 হবে না, 37 হবে, 3 13 কিন্তু 39, 39 হবে না, 41 কি হবে? 41 মনে হবে, 41 দেন 43। আচ্ছা আমাদের এত তো যাওয়ার দরকার নেই, সরি ভাই অনেক বেশি লিখে ফেলতেছি, আমাদের জাস্ট 40 পর্যন্ত লিখতে বলছে। মানে ভাইয়া ভাবছিলাম আজকে আমরা শুধু মৌলিক সংখ্যাই বের করতে বসছি, আমাদের জীবনে আর কোনো কাম কাজ নেই। আচ্ছা আসো দেখি তাহলে আমরা অনুকূল ফলাফল কয়টা পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে আমাদের আনসার হবে 12 ডিভাইডেড বাই হচ্ছে 40, কারণ কি 12টা আমাদের অনুকূল ফলাফল মৌলিক আর 40টা হচ্ছে আমাদের মোট যতগুলো ফলাফল আসতে পারে, রাইট? তাহলে কি আসতেছে বলো তো? যদি 4 দ্বারা ডিভাইড করো উপরে আসবে 3 আর 4 10 40, 3/10। কারা এটা পারছিল? যারা এটা পারছো তারা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার অনেক ভালোভাবে প্র্যাকটিস করছো, ভেরি গুড। বি নাম্বার অপশনটা কিন্তু আমাদের রাইট আনসার আসতেছে। বুঝতে পারছি? দেখো ট্র্যাপ করা কিন্তু, যে 1 নিবে ভালো মতো তাকাও, যে 1 নিবে ওর কিন্তু 13টা চলে আসবে। এই দেখো 13/40 কিন্তু ছিল, একটা বাইরে যেত। কিভাবে ট্র্যাপটা ফেলে রাখছে তোমার জন্য, দেখছো? পরীক্ষার হলে মনে হবে ভাই এটা হয়তো হচ্ছে, বাট এটা কিন্তু হবে না। লিখে রাখো, এটা মার্ক করে রাখো যে ভুল হইতে পারে, 1 কিন্তু হবে না। বুঝতে পারছি? আচ্ছা আসো এবার একটু সামনের দিকে যাই, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করতেছি। তো কি বললো? একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? কাদেরকে যৌগিক বলে বলো তো? যারা মৌলিক না তারাই যৌগিক। কথাটা আংশিক সত্য। আংশিক কেন? 1 হবে না, মানে মৌলিকের বেলায় 1 ছিল না, তুমি যদি বলো যারা মৌলিক না তারা যৌগিক, তাহলে তো 1 যৌগিক হয়ে যায় না ভাইয়া, 1 যৌগিকও না 1 মৌলিকও না। তাহলে ছক্কা নিক্ষেপে দেখো তো, আমি একটু আলাদা করে এটা বলে দিই, এটা পরীক্ষায় আসতে পারে। ছক্কা নিক্ষেপে আমাদের মৌলিক সংখ্যা কি কি? তুমি তো জানোই যে 1 থেকে 6 পর্যন্ত উঠতে পারে, সেখানে মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক হচ্ছে আমাদের 2 3 5, এই তিনটাই না? দেখো তো 6 হয় না, 4 হয় না, 2 হয় না, 2 তো হয়েছে, 1 হয় না। আচ্ছা এগুলো হলো মৌলিক। আর যৌগিক কি হবে? যৌগিক কিন্তু এই তিনটা বাদ দেওয়ার যারা যারা আছে, অর্থাৎ আমাদের 4 6 1 কিন্তু হবে না। তাহলে আলাদা করে লিখে রাখো, 1 কিন্তু যৌগিকও না মৌলিকও না। তাহলে বলতো এই এমসিকিউতে কি হবে? আমাদের বলছে যৌগিক, যৌগিকের জন্য অনুকূল ফলাফল কয়টা? 2টা, ডিভাইডেড বাই মোট ফলাফল কয়টা? 6টা। কত আসবে? সিম্পলি 1/3 না? তাহলে এখান থেকে দেখো তো 1/3 কোনটা? এই যে সি নাম্বার অপশনটা। ওই দেখো আবার ট্র্যাপ কিন্তু রাখা 1/2 হওয়ার জন্য, যারা 1কে ধরে ফেলবে 3 দিয়ে দিবে, এখানে 3/6 দিলে কিন্তু হাফ হয়ে যাবে। দেখছো রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু এমসিকিউতে ভালোই ট্র্যাপ রাখতেছে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা ধরা খেয়ে যাব। বুঝতে পারছি? আচ্ছা আসো দেখি, এইটা তোমরা ট্রাই করো তো। মৌলিক না ওঠার সম্ভাবনা, মৌলিক না ওঠা মানেই কি যৌগিক? না রে ভাইয়া, ভুল কেন করতেছো? মৌলিক না ওঠা মানে অন্য যা যা আছে তারা সবাই যে যৌগিক হবে এমন তো না, বুঝার চেষ্টা করো। তাহলে মৌলিক হচ্ছে, আমরা বলছিলাম মৌলিক দেখো 2 3 5, তাহলে বাকি যে 3টা সেগুলাই মৌলিক না। ডাজেন্ট ম্যাটার তারা কি যৌগিক নাকি যৌগিক না।
বুঝতে পারছি? তাহলে মৌলিক না ওঠার সম্ভাবনা কিন্তু হবে বাকিগুলা 3 ডিভাইডেড বাই 6 হচ্ছে মোট, এই দেখো হাফ। দেখছো কিরকম কনফিউশনে পড়বে মানুষ। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের জাস্ট আগের বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন। বুঝতেছো ভাইয়া কেন গুরুত্ব দিতেছি? আবার এটা কিন্তু তোমরা চাইলে এভাবে চিন্তা করতে পারতা, ভাইয়া না উঠার বলছে, আপনি একটা আমাকে ফর্মুলা শিখাইছিলেন 1 মাইনাস মৌলিক উঠার, ইয়েস মৌলিক উঠার যে সম্ভাবনা, মৌলিক ওঠার সম্ভাবনাটা কি ছিল বলো তো? 1 মাইনাস, ওটা ছিল কিন্তু হাফ, তাহলে জাস্ট কি চলে আসবে 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ। ওই দেখো হাফ হয়ে যাচ্ছে। তো তোমার কনফিউশন থাকলে অন্য এটা ট্রাই করো না। এই জন্য ভাইয়া দেখো শুরু থেকে বলতেছি প্রত্যেকটা ওয়েই জানা থাকবে, আলাদা করে গুরুত্ব দিচ্ছি প্রত্যেকটা ওয়েতে। বুঝতে পারছি? আচ্ছা সামনের দিকে যাই। দেখো তো এটা কে করতে পারবা? খুবই ইন্টারেস্টিং কিন্তু। পারবা? বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে, আচ্ছা বলো তো জুলাই মাসে কয়দিন? তোমরা এটা কিভাবে বের করো যে কোন মাসে কয়দিন? মুখস্থ রাখো? আমি তো মুখস্থ করি না, আমি যেভাবে বের করি হাতের এখান থেকে, যেগুলো উঁচু ওগুলো 31, যেগুলো নিচু এটা হচ্ছে 30। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই দেখো উঁচুতে পড়ছে, উঁচু মানে কি 31 দিন, এভাবে মনে রাখি আর কি। আশা করি এটা সবাই জানো, যারা জানো না তাদের জন্য একটু বলে দিলাম। আচ্ছা তাহলে জুলাই মাসে কিন্তু আমাদের 31 দিন, একটু মাথায় রেখো প্রথমে যে 31 ডেজ, ঠিক আছে। এরপর আমরা সিলেট শহরে আছে, আচ্ছা এগুলো কোনো ম্যাটারই না, শুধু শুধু স্টোরিটা বিল্ড আপ করছে। এখন অনেকে ভাববে ভাইয়া সিলেট শহরে আছে দেখে কি ডিফারেন্ট কিছু হবে? না রে ভাইয়া, দেখো কি বল, 16 দিন বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে 12 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? দেখো অনেকে ভাববে ভাইয়া এই 16, 12 কোথায় কোনটা ইউজ করবো কিচ্ছু বুঝতেছি না। 12 জুলাইটা দিছে শুধু একটা শোপিস আকারে। 12 জুলাই মানে কি একটা দিন না, মানে মেইন কথা তোমার বের করতে হবে যে কোনো একদিনে বৃষ্টি হবে কি হবে না। এইগুলো আমরা করতে পারি না। আমরা জানি কি সম্ভাবনা কিভাবে বের করে, উপরে হয় আমার অনুকূল যে ফলাফল, আমি যে চাই বৃষ্টি হোক সেটা কয়দিন হয়েছে বলো 31 দিনের মধ্যে? 12 দিন। তাহলে আমার অনুকূল হচ্ছে ভাইয়া 12 দিন, ডিভাইডেড বাই দিন ছিল সেখানে 31, তাহলে সম্ভাবনা জাস্ট হবে 12/31। আনসার খুঁজে বের করো, কারা পারছিল এটা নিজে নিজে? এই যে দেখো 12/31। এবং আমি শিওর এখানে ট্র্যাপ আছে, ওই যে জুলাই মাস 30 দিন ধরে অনেকে করে ফেলবে, মানে মাস বলতে 30 ভাববে, সো 12/30 দিবে। তাহলে কাটাকাটি করো তো, উপরে কত হবে 2, নিচে হবে হচ্ছে মানে 12/30, তুমি 6 দ্বারা কাটলে নিচে 5 উপরে 2। এই যে দেখো নিচে 5 উপরে 2, দেখছো ভাইয়া কিভাবে বলতেছিলাম বারবার? ট্র্যাপ কিন্তু থাকবে, ভুল হয়ে যাবে, সো একটু কেয়ারফুলি করতে হবে। সম্ভাবনা হচ্ছে খুবই সিম্পল যদি তুমি রাইটভাবে চিন্তা করতে পারো। বুঝতে পারছি? চলো আমরা আমাদের সম্ভাবিলিটি কন্টিনিউ করতে থাকি। দেখো তো আমরা এমসিকিউগুলো করলাম অনেকগুলা, ভাল লাগছে কিনা? এবার আরও কিছু জটিল না তবে আরও কনসেপচুয়াল কিছু ম্যাথ সলভ করবো। দেখো ওই ছক্কা নিক্ষেপেরটাই আমরা আবার কন্টিনিউ করছি। আমরা দেখো 5টা করছিলাম, এটা হচ্ছে 6 নাম্বারটা। কি বলা হলো? 3 দ্বারা বিভাজিত অথবা জোর। মনে করো আমরা তখন কি করছিলাম? 3 দ্বারা বিভাজিত অথবার জায়গায় ছিল এবং, 3 দ্বারা বিভাজিত এবং, আমি এবার বলতেছি 3 দ্বারা বিভাজিত অথবা জোর। আগে আমরা বেসিক নিয়মে করি যেটা আমরা জানি। বলো তো এখানে নমুনা ক্ষেত্রটা কি ছিল? নমুনা ক্ষেত্রটা কিন্তু ছিল ভাইয়া 1 2 3 4 5 6, এরা উঠতে পারে, রাইট? এখান থেকে বলো তো 3 দ্বারা বিভাজিত কে কে? ভাইয়া আমার 3 দ্বারা বিভাজিত হচ্ছে 3 আর 6, রাইট? অথবা জোর, জোর কে কে? 2 4 আর 6 তো আছে। তাহলে আমি দেখতেই পারতেছি এই দুইটা শর্তই মানতেছে। এমন কারা কারা আছে? মানে দুইটা একই সাথে মানতে হবে এমন না, বুঝো? যখন এবং ছিল তখন জোরও হইতে হইছে, 3 দ্বারা বিভাজিত হইতে হইছে, তাহলে কিন্তু আমাদের শুধু 6 হয়েছিল। আর এবার অথবা মানে কি? সে 3 দ্বারা বিভাজিত হলেও হবে, আবার জোর হলেও হবে। তাই আমি কিন্তু 4টা পাচ্ছি। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত আনসার সেটা কি চলে আসবে বলো তো? আমাদের আনসার চলে আসবে, আমরা অনুকূল পাইছি 4টা, ডিভাইডেড বাই 6 হচ্ছে মোট, তাহলে আনসার আসবে 2/3। খুবই সুন্দর এবং তোমরা যেভাবে চিন্তা করছো এটাই রাইট। বাট ভাইয়া তোমাদের একটু ভিন্নভাবে চিন্তা করাতে চাই, কারণ ওইটা আমাদের বিভিন্ন জায়গায় লাগতে পারে। আমরা ওই যে গুণজ বিধিটা দেখছিলাম না, এটা তো যোগজ বিধি, মানে এখানে অথবাতে যোগজ বিধি আসবে। আমরা গুণজ বিধিটা দেখছিলাম না, কীরকম? ওই যে এবং ছিল দুটার মধ্যে আমরা গুণ করে দিয়েছিলাম, অথবা থাকলে যোগ হয়। বাট যোগের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা বোঝার জন্য দেখো আমরা একটা ছোট্ট কনসেপ্ট পড়বো, এটাকে বলা হয় বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা কি? যখন দুইটা ঘটনার মধ্যে কোনো কানেকশন নাই তখন দুইটা ঘটনাকে আমরা বলতে পারি বর্জনশীল। দেখো তো কি বললো, যে দুইটি ঘটনা তখনই বর্জনশীল হয় যখন তাদের মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু থাকে না। সাধারণ মানে কি? ধরো তুমি তোমার একটা রুমে আছো, তোমার এই রুমে একটা ওয়াল না, পাশের রুমেরও দেখবা বাম পাশের ওয়ালটা কি এইটাই, অর্থাৎ এই ওয়ালটা তোমার রুম এবং পাশের রুম দুই রুমেই আছে, এটা কমন ওয়াল, এটাকেই বাংলায় বলা হয় সাধারণ। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের দুইটা শর্তের মধ্যে সাধারণ কোনো রেজাল্ট নেই, তখনই দুটা ঘটনাকে আমি বলতে পারি বর্জনশীল ঘটনা। যেমন দেখো তো আগেরটায় যে ছিল এটা কি বর্জনশীল ঘটনা? 3 দ্বারা বিভাজ্য এবং জোর। বর্জনশীল কিন্তু না। কেন ভাইয়া?
তিন দ্বারা বিভাজ্য এবং জোর দুইটার মধ্যেই কিন্তু 6 আছে। ভাই একটু বলো তো তিন দ্বারা বিভাজ্য কে কে আছে? তিন দ্বারা বিভাজ্য হচ্ছে 3 আর 6। আচ্ছা, জোর কে কে? 2 4 6। ভাইয়া একটা তো আমার কমন এসে পড়ছে, এই যে 6 6 কমন, তাহলে এটা কিন্তু বর্জনশীল ঘটনা না, এটা বর্জনশীল না। বাট হোয়াট ইফ ভাইয়া তোমাকে বলতাম এই যে 4 দ্বারা বিভাজিত অথবা বিজোড়। 4 দ্বারা বিভাজিত বলো তো কে কে? 4 দ্বারা বিভাজিত ভাইয়া একমাত্র 4, কারণ 8 এরপর আছে 8, 8 তো 1 থেকে 6 এর মধ্যে নাই, একমাত্র 4 এখানে। আর বিজোড় কে কে আছে? 1 3 5। দেখো তো এদের মধ্যে কি কোনো কমন পার্ট আছে? না, তখন এই দুইটা ঘটনাকে আমরা বলতে পারি পরস্পর বর্জনশীল। বুঝতে পারছো? তাহলে এটা আমি বলতেছিলাম বর্জনশীল ঘটনা, সেখানে সাধারণ নমুনা থাকে না। আর পরেরটা হচ্ছে, দেখো বাংলা কথাগুলো তোমরা রিড আউট করবা, অবর্জনশীল ঘটনা, যেখানে নমুনা বিন্দু থাকে। সো দেখা যায় যখন অবর্জনশীল ঘটনা হয়, মানে নমুনা বিন্দু দুজনের মধ্যে কমন থাকে, তখন তুমি যদি বের করতে চাও প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে অথবা এ অথবা বি দুইটার মধ্যে থাকলেও হলো, যে কোনো একটা থাকলেই হলো, বুঝতেছো? সেটা হবে ওই যে অথবা থাকলে যোগ হয় পি অফ এ, অর্থাৎ এ হওয়ার সম্ভাবনা, যোগ পি অফ বি, বি হওয়ার সম্ভাবনা। বাট এটা করতে গিয়ে তো তুমি অতিরিক্ত নিয়ে নিছো। কি অতিরিক্ত নিছো? ওই যে কমন পার্টটা, তো সেটা আবার মাইনাস করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। দুইটার মধ্যে ইন্টারসেকশন নিলে আমরা কমন পার্টটা বের করতে পারবো না। বলো তো আগের যে সেটটা ছিল, এই সেটটাতে তুমি যদি ইন্টারসেকশন নিতা, এই যে ইন্টারসেকশন নাও, তাহলে এই 6টা বের হবে না। বুঝতে পারছো? আর যদি এমন হয় যে আমাদের ঘটনাটা বর্জনশীল হয়, মানে দুইটার মধ্যে কোনো সাধারণ বিন্দু নাই, তখন খুবই সিম্পল ভাইয়া। কি বলতো? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ অথবা বি, সেটা হবে সিম্পলি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে বুঝতে পারছি কিনা কখন যোগ করার পরে একটা কমন অংশ বাদ দিতে হবে আর কখন বাদ দিতে হবে না। এইটা ব্যবহার করেই দেখো আমরা ওই ম্যাথটা আবার করবো, দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে ভাই একটু স্লাইডটা ঠিক করে নিই, আকপিচ হয়ে গেছে, বুঝছো? এটা যাবে ওই কনসেপ্টের সাথে আর ওইটা আসবে এই কনসেপ্টের সাথে। আচ্ছা, এটা আমার তো মুভ করা যাচ্ছে না, ঠিক আছে বাদ দাও। তোমরা বুঝতে পারছো তো কি হবে আর কি। দেখো তো তুমি আগে এমনি বলে ফেলো 4 দ্বারা বিভাজিত অথবা বিজোড়। এটা কিভাবে তুমি করতে? 4 দ্বারা বিভাজিত হলেও হবে, বিজোড় হলেও হবে। মানে আমি পুরো নমুনা ক্ষেত্রটা আবার লিখতেছি ভাইয়া। পুরো নমুনা ক্ষেত্র কি? 1 2 3 4 5 6, ঠিক আছে থাকলো। এখানে বলো তো 4 দ্বারা বিভাজিত কে কে? ভাইয়া আমার 4 4 দ্বারা বিভাজিত। বিজোড় কে কে? 1 3 5। এই তাহলে আমার কাঙ্ক্ষিত সম্ভাবনা কি হবে? এতক্ষণ যা বলাইছে ওগুলা চিন্তা না করলেও তুমি বলে ফেলতে পারো, ভাইয়া আমার অনুকূল ফলাফল হচ্ছে 4টা ডিভাইডেড বাই মোট ফলাফল 6টা, দ্যাট ইজ 2/3। বলো তো কোনো ঝামেলা আছে চিন্তা করতে? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা কিন্তু নেই। এটাই আমরা চাইলে ওই যে অথবা থাকলে যোগ হয়, এই যোগজ বিধি দিয়ে করতে পারি। কিরকম? ভাইয়া অথবা আছে মানে আমি করব কি, দুইটা অংশ আলাদা করে বের করব। আমার 4 দ্বারা বিভাজিত আর বিজোড় দুইটা সম্ভাবনা পরে অ্যাড করে দিব। মানে তুমি চাইলে এইভাবে করতে পারতে। 4 দ্বারা বিভাজিত কয়টা বলো তো? এই একটাই আছে, অর্থাৎ 1/6। অনুকূল ফলাফল একটা, মোট ফলাফল 6টা। বিজোড় কি কি বলো তো? 3টা বিজোড়, অনুকূল ফলাফল 3টা, মোট ফলাফল 6টা। এই দুইটার মধ্যে অ্যাড করতে, তাহলে তো কি হবে? 1/6 প্লাস হচ্ছে 1/2। তুমি যদি লসাগু নাও 6, দেখো এখানে আসবে 1, এখানে 3, ওই দেখো ঘুরে ফিরে তোমার 4/6, দ্যাট ইজ 2/3 আসতেছে। বলো তুমি এইভাবে যা পাইলা এখানেও তাই পাইলা। ঠিক যেরকম আমরা গুণেরটা শিখছিলাম, এবং থাকলে অথবা থাকলে যোগ হয়। বাট অথবা থাকলে তুমি তখনই শুধু যোগ করতে পারবা যদি তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকে, মানে ঘটনা দুইটা বর্জনশীল হয়। বাট হোয়াট ইফ আগের ঘটনাটা ঘটে? দ্যাট মিনস, আচ্ছা ভাই এটাকে একটু আলাদা করে বক্স করে দিই, যে এই পুরোটা কিন্তু একসাথে। তুমি চাইলে এইভাবে অ্যাপ্রোচ করতে পারো, অথবা এই ডিরেক্টলি তো করতে পারছি, ঠিক আছে। আর আগেরটার কথা ভেবে বলতেছিলাম, দেখো তো এইবার কি করবা? এখানেও তুমি অথবা থাকলে যোগ সত্য, তাহলে 3 দ্বারা বিভাজিতটা বের করো, জোর আসারটা বের করো। চলো তো করি। 3 দ্বারা বিভাজিত হওয়ার সম্ভাবনা কি কি? 3 দ্বারা বিভাজিত আছে 2টা, দ্যাট ইজ অনুকূল 2 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 6। আচ্ছা, প্লাস অথবা আছে তাই প্লাস। এখানে কি নিব বলো? জোর। জোর দেখো কি কি আছে? 3টা, অর্থাৎ 3/6। আমাদের আনসার কি হয়েছে? না, কিন্তু ভাইয়া একটা কমন অংশ আছে, তুমি 6 দুইটার মধ্যেই নিয়ে নিছো, তাহলে তো ভুল হয়ে গেল। তাহলে বিয়োগ দিতে হবে ওই কমনটা। কোনটা কমন? দেখো 6 একটাই কমন, অর্থাৎ সেই অনুকূল 1 হচ্ছে 6। এভাবে করতে পারো। তাহলে ভাইয়া এগুলোকে একটু এই পাশে চাপাইয়ে দিই, দাঁড়াও। 2/6 প্লাস হচ্ছে আমাদের 3/6,
আর মাইনাস হচ্ছে যেটা অতিরিক্ত ছিল সেটা বিয়োগ করছি, দেখো বুঝছো, মানে এখানে করছি কি জানো, পি অফ এ প্লাস পি অফ বি, সেটা থেকে আবার মাইনাস করছি পি অফ এ ইন্টারসেকশন বি, দুটার কমন পার্টটা কি বের করতেছি আমরা, পি অফ এ ইউনিয়ন বি। এই যে এটা সমান এখানে আসছে, এই যে সমান, এই যে সমান, এরপর কি আসবে দেখো, লসাগু আসবে 6, এখানে 2 যোগ 3 মাইনাস 1, দেখো তো কি দাঁড়াচ্ছে 4/6, দ্যাট ইজ আমাদের 2/3। তুমি এইভাবে বড় করে করলেও যা আসছে ডিরেক্টলিও কিন্তু তাই আসছে। তুমি বলতে পারো ভাইয়া এত কঠিনভাবে চিন্তা করবো কেন, ওই যে ভাইয়া বলতেছিলাম সবসময় যে তোমার এত ইজিয়ার থাকবে এরকম কিন্তু না, চেঞ্জ হইতে পারে, মানে সবসময় যে এত কম সংখ্যা থাকবে, এখানে মাত্র তোমার 6টা সংখ্যা, 6টা সংখ্যায় তোমার প্যারা হইতেছে না, বাট হোয়াট ইফ অনেকগুলা সংখ্যা আছে, তখন কি বসে বসে তুমি গুনবা, তখন কি বসে বসে গুনবা। দাঁড়াও এটা সরাই দিই, আমি এটাকে একটু ছোট করতে চাইতেছি, বুঝছো, তোমাদের আলাদা একটা বক্স করে দিব, এটাই চাচ্ছিলাম। এই দেখো, বলো বুঝতে পারলাম কিনা আমরা, কখন যোগ করার পরে এক্সট্রা অংশটা বিয়োগ দিতে হয়, কখন বিয়োগ দিতে হয় না, সেটা আমরা ক্লিয়ার কিনা। অথবা থাকলে যোগ করব আর এবং থাকলে গুণ করব, বাট অথবা থাকলে যোগ করার সময় যদি ঘটনা দুইটা বর্জনশীল না হয়, অবর্জনশীল হয়, কমন অংশটা বা ইন্টারসেকশন পার্টটা কিন্তু মাইনাস করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা চলো সামনের দিকে যাই। এটা দেখছি আমরা। আচ্ছা এবার একটা ছোট্ট টার্ম নিয়ে জানবো, এটা কিন্তু এমসিকিউতে আসে, সমসম্ভাব্য ঘটনা বলি। এখানে অনেকে মনে করে কি ভাইয়া 50%কে হয়তো সমসম্ভাব্য বলা হয়, মানে সমসম্ভাব্য মানে হচ্ছে তোমার ওই এক্সপেরিমেন্টটায় যা যা ফলাফল আসতে পারে সেই ফলাফলগুলা ঘটার সম্ভাবনা সেম। ধরো একটা ম্যাচ তুমি উইন করতে পারো, লুজ করতে পারো, 50-50, এটা সমসম্ভাব্য। বাট সবসময় শুধু 50-50 যে সমসম্ভাব্য এমন না। ধরো তুমি যখন ছক্কা নিক্ষেপ করছো, কি কি উঠতেছে বলো তো, 1 2 3 4 5 6, এক একটু বলো তো, এক ওঠার সম্ভাবনা কত, পি অফ 1, এক হচ্ছে একটা সংখ্যা এখান থেকে, তাহলে 1/6, রাইট। আমি যদি বলি 2 ওঠার সম্ভাবনা কত, 2 তো একটাই সংখ্যা নাকি, 2 আবার দুইটা সংখ্যা, 2 তো একটাই সংখ্যা, সেই অনুকূল 1/6। মানে এইভাবে তুমি যে কোনো সংখ্যাটাই বের করো, প্রত্যেকটাই দেখবে 1/6 আসছে। সেটা কি 50% আসবে রেজাল্ট? না। তার মানে সমসম্ভাব্য মানে 50 না, দুইটা ঘটনা ছিল তখন 50-50 হয়েছে, মানে যেখানে সবাই ইকুয়াল সম্ভাবনা রাখে ঘটার। বুঝতে পারছি কিনা? ওই ঘটনাগুলোকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা। ঠিক যেরকম ওই যে আমরা শুরুতে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ খেলছিলাম, ওইখানেও কিন্তু এরকম হয়। কীরকম? ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে উইন, লুজ অর ড্র, তিনটা ফলাফল হতে পারে, প্রত্যেকটা দেখবা 33.33% আসতেছে বা 1/3 আসতেছে, মানে কি প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা সেম। তাহলে ওই ঘটনাগুলোকে আমি বলতে পারি সমসম্ভাব্য ঘটনা। বুঝতে পারছি? আচ্ছা চলো এর পরের টার্মটা দেখিনি। দেখো তো কি বললো, নিশ্চিত ঘটনা, মানে কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে। ধরো আমি তোমাকে বললাম আমি একটা ছক্কা নিক্ষেপ করব, ওইখানে অবশ্যই 7-এর থেকে ছোট সংখ্যা আসবে, আমাকে বলো তো এটার সম্ভাবনা কত? মানে এটা কি কোনো কথা হইলো? তুমি ছক্কা নিক্ষেপ করলে যদি 1 ওঠে, 2 ওঠে, 3 ওঠে, যেটাই উঠুক না কেন 7-এর থেকে ছোট তো হবেই। সো সেই সম্ভাবনার ভ্যালু কি হবে? 100% না, 100% মানে কিন্তু 1। সো সম্ভাবনাটা যখন একদম, মানে ঘটনাটা যখন একদম নিশ্চিত হয়, তখন আমাদের সম্ভাবনার মান কিন্তু এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটা। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান কিন্তু 1 হয়। এই যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে আমাদের সম্ভাবনার মান 1 হয়। বুঝতে পারছি? একইভাবে যেটা অসম্ভব ঘটনা, মানে নিশ্চিতের উল্টা আর কি। ধরো আমি বললাম যে ভাইয়া আমি নিক্ষেপ করতেছি হচ্ছে ছক্কা, আমি এক্সপেক্ট করতেছি ওইখান থেকে 6-এর থেকে বেশি নাম্বার উঠবে। ভাই এটা কি পসিবল? 1 থেকে 6 উঠবে, 6-এর থেকে বেশি কখনো উঠবে? তাহলে সেখানে ঘটনাটা ঘটার সম্ভাবনা কিন্তু 0, ঘটনাটাকে বলা হবে অসম্ভব। তাহলে একটা ঘটনা যখন অসম্ভব হয় ঘটার সম্ভাবনা, তখন ওই সম্ভাবনার মান কিন্তু সবসময় কি হয় বলো? 0 হয়। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এটা কিন্তু জাস্ট হালকা পাতলা একটু বুঝলেই হয়, তো মুখস্থ যে রাখতে হবে এমন কোনো কথা নেই, বুঝছো? তাহলে কি বুঝলা বলো তো? সম্ভাবনার ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কত? 1। আর সম্ভাবনার মিনিমাম যে ভ্যালুটা সেটা কি 0 না? দ্যাট মিনস একটা ঘটনা সম্ভাবনা, ধরো পি অফ যে কোনো একটা ঘটনা এ, সেটা অলওয়েজ হবে 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1-এর থেকে ছোট। এটাই কিন্তু একটা সম্ভাবনার যে সীমা, সেটা তুমি বলতে পারো। বলো তো এটা আমরা বুঝতে পারি কিনা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর মতো করে? এবং এটা কিন্তু সিকিউর খ নাম্বারে আসে বা ক নাম্বারে আসে, দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। সো আমি যে পড়াই দিলাম, এখান থেকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা প্রুফ করে দেখাবা। যে কোনো একটা এক্সাম্পল নিলা যে একেবারে নিশ্চিত হইলে কি হয়,
1, একবারে অসম্ভব হলে কি হয় 0, তাহলে সম্ভাবনার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু 0, এর মাঝেই অবস্থান করে। বলো পারবো কিনা? এটা কিন্তু এজরাবল আকারে রাখলাম, গ্রুপে পোস্ট করো। আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। আমরা এখন এই ম্যাথটা করব। কি বলা হলো, একটি ঝুড়িতে 8টি লাল বল আছে, 10টি সাদা বল আছে, 7টা কালো মার্বেল আছে। ঠিক আছে, দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। কি বললো, যদি প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, প্রতিস্থাপন না করে এই কথাটার মিনিং কি তোমরা বুঝতে পারো? ভাই একটু মার্ক করি, দেখো কোনটা বলতেছি। এই যে দেখো, প্রতিস্থাপন না করে মানে ধরো ঝুড়ি থেকে আমি একটা সাদা বল উঠাইলাম বা সাদা মার্বেল উঠাইলাম, পরে আমি আর মার্বেলটা রাখি নাই, মানে জাস্ট দেখে রেখে দিছি এমন, উঠাও এটা সাইডে রেখে দিছি, ও আর ঝুড়িতে যায় নাই, দেন আমি যে আরেকটা মার্বেল উঠাচ্ছি। বলো ভাইয়ের কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে এইটার সম্ভাবনা কি হবে? তুমি 4বারের কথা বাদ দাও, তুমি যখন প্রথমবার উঠাতে চাচ্ছ, বলো তো তোমার ফার্স্ট স্টেপে সম্ভাবনা কি হবে? তুমি কি বল উঠাতে চাচ্ছ বলো তো? প্রতিবারই সাদা। তাহলে সাদা বল কয়টা আছে দেখো, 10টা। মোট বল কত হবে? 8, 10 আর 7, এদের যোগফল, যোগ করলে কত হয়? 25 না? তাহলে প্রথমবারে যখন তুমি উঠাচ্ছ তখন তোমার সাদা বল ওঠার সম্ভাবনা হবে 10 ডিভাইডেড বাই 25। এটা কি বলো আমাদের ফার্স্ট স্টেপ না? সেকেন্ড স্টেপে কি হবে বলো তো? তখন কিন্তু বল কমে গেছে, সাদা বল ওইখানে এখন আছে 9টা, 10টা থেকে একটা তুমি নিয়ে নিছো, তাহলে মোট বলও কিন্তু কমে যে হয়ে গেছে 24টা। তাহলে এই সেকেন্ড স্টেপে তুমি যখন আবার উঠাবা তখন বলো তো সম্ভাবনা কি হবে? তোমার অনুকূল বল আছে কিন্তু তখন 9টা আর মোট বল ছিল 24টা, তাহলে তখন হবে ভাইয়া সেকেন্ড স্টেপে আমার 9/24। আর আমি দ্বিতীয়টাও যখন উঠায় ফেলছি, সাদা বল হয়ে গেছে 8টা, মোট বলও কমে হয়ে গেছে কত? 23টা। আবার যখন তুমি উঠাবা, সিম্পল না ভাইয়া, সাদা বল তখন 8টা আমার অনুকূল, ডিভাইডেড বাই মোট হচ্ছে 23। এরপরে কি হবে? সাদা আরও একটা কমে গেছে, 7 ডিভাইডেড বাই মোট বলও তো কমছিল, এই জন্য 22। তো এখানে আমরা দেখো প্রত্যেকটা স্টেপ লিখলাম, যে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। দেখতে পাচ্ছ কি ফার্স্ট লেখাটা? তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল, দেন আমাদের সেকেন্ড স্টেপ, দেন আমাদের থার্ড স্টেপ, দেন আমাদের ফোর্থ স্টেপ। বলো তো আমরা যে ফলাফলটা চাচ্ছি এটা হওয়ার জন্য যে কোনো একটা স্টেপ যদি না হইতো, এটা কি হইতে পারতো? এটা কিন্তু হইতো না। তার মানে এখানে প্রত্যেকটা স্টেপ একে অন্যের উপর নির্ভরশীল, মানে প্রথমটা নেওয়ার পর ঘটনাটা শেষ হয়ে যায় নাই, এখনও সেকেন্ডটা নিতে হবে, সেকেন্ডটা নেওয়ার পর তাও শেষ হয় নাই, থার্ডটা নিতে হবে, থার্ডটার পরে ফোর্থটা নিতে হবে, এরা পরস্পরের সাথে কানেক্টেড। এরকম অবস্থায় এদের মাঝখানে বসবে গুণ চিহ্ন। বুঝতে পারছো? এদের মাঝখানে বসবে গুণ চিহ্ন। বলো কারা কারা বুঝতে পারলা ভাইয়া কি বললাম? এটা কিন্তু তোমাদের আমি কিছু সিকিউ প্রশ্ন রাখছি ক্লাস স্লাইডে, লাস্টে দেখবা। এছাড়াও তোমরা যদি টেস্ট পেপার দেখে থাকো, মানে দেখবা প্রতি বছর সিকিউতে একটা প্রশ্ন এইটাই থাকে, যে পরপর 4টা 3টা 5টা তুমি মার্বেল নিবা, সেটার বর্ণ একই হবে, সেটার সম্ভাবনা কত। জাস্ট 4টা স্টেপ করো, এদের মধ্যে মাল্টিপ্লাই করে দাও, কারণ এরা একে অন্যের উপর নির্ভরশীল। বুঝতে পারছি? সিম্পল না? আমরা এটা নিয়ে আরও আলোচনা করব সামনের দিকে। চলো এখন পরের ম্যাথটায় যাই। আচ্ছা, এখন আমরা নতুন একটা কনসেপ্ট দেখব। তোমরা হয়তো অনেকে ভাবারই কথা, ভাই এত কিছু পড়ে ফেলতেছি এখনও প্রবাবিলিটি ট্রি আসে নাই কেন? আমরা এখন প্রবাবিলিটি ট্রি নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি বা সম্ভাবনার গাছ ট্রি, এটা আসলে কি? দেখা যায় কি, তুমি যখন সিম্পল স্টেজে নাই, মানে অনেক বড় কিছু করতেছো বা একই জিনিস বারবার করতেছো, তখন দেখা যায় এই লিখে লিখে না তাদের ট্র্যাক রাখাটা কঠিন। সো আমরা চিন্তা করলাম কি, তাদেরকে ভিজুয়ালি বা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা। তাহলে কেমন করা যায়? যেমন এখানে কি বলো দেখো তো, আমরা 3টা মুদ্রা নিক্ষেপ করছি। ধরো ভাইয়া একটা মুদ্রা নিচ্ছি, ধরো এই হলো আমাদের মুদ্রা 1, এই হচ্ছে মুদ্রা 1। আমি এখানে একটা সার্কেল নিব, এই হচ্ছে মুদ্রা 1। সেখান থেকে বলো তো আমি কি কি ফলাফল পেতে পারি? এখান থেকে আমি কি কি ফলাফল পাবো ভাইয়াকে বলো? আমি মুদ্রা থেকে পেতে পারি হেড অথবা টেল। প্রথম মুদ্রা থেকে আমি পেতে পারি হেড অথবা টেল। ভাইয়া দেখো ওইটাকেও আরেকটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতেছি। আরেকটা সার্কেল নিলাম, বেশি বড় হয়ে গেছে, একটা ছোট করে দিই। এদিকে আরেকটা সার্কেল নিলাম, দেখতে সুন্দর হবে না, তাহলে কাজ করি, ধরো এটাকে কপি করি। দেখো ভাইয়া বলতে চাচ্ছি, আমি যখন একটা মুদ্রা নিক্ষেপ করব, আমি পেলাম হেড, আমি পেলাম টেল, বাট আমি তো একটা মুদ্রা নিক্ষেপ করিনি। আমি একটা হেড পাওয়ার পরও বা একটা টেল পাওয়ার পরও আরও একটা মুদ্রা নিক্ষেপ করছি। তাহলে এখন আবার বলা যায় ভাইয়া, তাহলে আমি আরও এক স্টেজ আগাইছি সামনে। হেড থেকে মানে প্রথমটায় হেড পাওয়ার পর আমি আবার একটাই পাইছি হেড, আরেকটাই পাইছি টেল, সেকেন্ড যে মুদ্রা। একটাই পাইছি হেড, আরেকটাই পাইছি কি টেল, সেকেন্ড যে মুদ্রাটা। বুঝছো?
তাহলে ভাইয়া যদি এখানে আরও দুইটা নিয়ে নিই, কালারটা চেঞ্জ করতে হবে, তোমরা আঁকাও ভাইয়ের সাথে সাথে। এরপর ভাইয়া দেখো এটাকে কপি করে এই পাশে নিব, আবার কপি করে আরেকটা নিব ওর জন্য, আবার কপি করে আরেকটা নিব ওর জন্য। দ্যাট মিনস আমি সেকেন্ড মুদ্রায় যে ভাইয়া আবার পাইলাম হেড অথবা টেল। এই যে এখানে লিখে দাও, এটা কিন্তু আমাদের মুদ্রা 2, মুদ্রা 2-এ যে এই জিনিসটা ঘটতেছে, মুদ্রা 2 মানে মুদ্রা 1-এ ওইটা পাওয়ার পর তুমি আবার মুদ্রা 2-এ নিক্ষেপ করছো, বুঝতে পারছো? আমরা কিন্তু 3টা মুদ্রা নিক্ষেপ করছি, অর্থাৎ আরও এক্সট্রা জায়গাইতে হবে আমাদের সামনের দিকে। তাহলে ধরো সেকেন্ড মুদ্রায় হেড পাওয়ার পর আমি আরও একটা মুদ্রা নিক্ষেপ করলাম, যেটা হচ্ছে আমাদের থার্ড, ওইখানে আবার হেড টেল পাইতে পারি, ওইখানে আবার হেড টেল পাইতে পারি। আচ্ছা ভাই, আর এখানে কিন্তু স্পেস আটতেছে না, তাহলে কাজ করি, এটাকে টান দিয়ে এই পাশে নিয়ে আসবো, বুঝছো? লক করে নিলাম। আমি করবো কি, এটাকে আরেকটু এইদিকে নিয়ে আসবো। আল্লাহ, আমার টেল। এই পুরাটাকে আমরা আরো এদিকে নিয়ে আসছি। ধরো তোমরা খাতায় আঁকাবো, বুঝছো, সুন্দর করে। তারপর ওর থেকে আরো হেড বা টেল, এরপর ওর থেকে আসতে পারে কি হেড আর হচ্ছে টেল। এখানে একটু হালকা গিজিবিজি হয়ে গেছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও ভাই এটাকে। আর একটু এদিকে চাপায়ে দিই, তাইলে হয়তো মিলানো যাবে। ডিলিট করে এই, তারপর আমরা আবার কি পাইলাম বলো? হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। আল্লাহ, উপরেগুলো তো লিখি নি, টেল হেড টেল। এরপরে এগুলিকে আমরা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি। তোমরা কিন্তু চাইলে, আমি যখন নিচে নিচে আঁকছি, তোমরা খাতায় এই পাশ থেকেও ডানে যেতে পারো ভাই, নিচে নিচে করেই জায়গা হয়নি। সো বুঝতেই পারছো, বাম থেকে ডানে গেলে আরও জায়গা হতো না। বোর্ডে আসলে একটু ডিফিকাল্ট আগে করা না থাকলে। আচ্ছা, সমস্যা নেই। ব্লু কালার করে এটাকে দেখো কপি করে করে নিয়ে যাবো। তোমাদের খাতায় কয়েকবারই করতে হবে, তোমরা কপি করতে পারবে না। ভেরি সরি ফর দ্যাট। এই দেখো আরেকটা, এই দেখো আরেকটা। ইস, এই দুটো একদম লেগে গেছে। তোমরা কিন্তু সুন্দর করে আর্ট করবে খাতায়। হ্যাঁ, খাতাতেও চিত্রে খারাপ, এখানেও চিত্রে খারাপ করে ফেলছি, বুঝছো? এই আর কি। সো কি বুঝলা দেখো তো, এটা কিন্তু আমাদের মুদ্রা 3 ভাইয়া, প্রত্যেকটা লিখলাম না, এটা কিন্তু মুদ্রা 3। অর্থাৎ তুমি যখন প্রথম মুদ্রায় হেড পাইছো, তখন সেকেন্ড মুদ্রায় হেড পাইতে পারো বা টেল পাইতে পারো। আবার সেকেন্ড মুদ্রায় যদি হেড পাও, থার্ড মুদ্রায় হেড পাইতে পারো বা টেল পাইতে পারো। মানে এখানে তুমি একটা ফ্লো তৈরি করে ফেললা, বুঝছো? এটা একটু ছোটই করে দিই, তাহলে তোমরা ফ্লোটা বুঝবা না, পরে দেখা যাবে। এই অ্যাটলিস্ট না লেগে থাকলেও তো হয়। কি বুঝলাম দেখো তো, আমাদের সম্ভাব্য যতগুলা ফলাফল এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারতেছি কিনা, এটাকেই বলা হয় কিন্তু প্রবাবিলিটি ট্রি। ভাই, আর বহুত প্যারা লাগছে, আমি আর প্রবাবিলিটি ট্রি আঁকতেছি না বোর্ডের মধ্যে, তোমরা নিজে আঁকে ফেলবা। এখন দেখো তো, এই প্রবাবিলিটি ট্রি থেকে আমি নমুনা ক্ষেত্রটা লিখতে পারবো কিনা, মানে আমাদের ফলাফল কি কি হইতে পারে। দেখো খুবই সিম্পল, কিন্তু আমি লেখার ট্রাই করি একটু। ধরো আমাদের নমুনা ক্ষেত্র এস, সেটা হবে ভাইয়া কি কি। 1 নাম্বার হচ্ছে, তুমি যখন হেড পাইলা তখন সেকেন্ড মুদ্রা হেড পাইলা, মানে ফার্স্টেরটা ধরো হেড পাইছি, সেকেন্ডটাও হেড, থার্ডটাও হেড। অর্থাৎ আমার ফলাফল এমন হতে পারে ভাইয়া, হেড হেড হেড, 3বারই হেড। অথবা একজন তো এমনও পাইতে পারে, ভাইয়া আমি প্রথমটায় হেড পাইছি, সেকেন্ডটায় হেড পাইছি, বাট থার্ডটায় টেল হয়ে গেছে। মানে বুঝছো, সম্ভাব্য যতগুলা ফলাফল ততগুলা নিচ্ছি, এইচ এইচ এরপর টেল। অথবা অনেকের ক্ষেত্রে এমন হতে পারে ভাইয়া, আগে হেড দেন টেল দেন যায় এইচ হয়েছে, বুঝছো? এইভাবে করে দেখো তো তুমি কয়টা কম্বিনেশন বানাইতে পারো। দেখো আবার এমনও হইতে পারে যে আমার এখানে 3টা ছিল, এখানে 2টা ছিল, এখানে হয়ে যাবে একটা একটা করে। অর্থাৎ এইচ মানে শুরুতেই টেল পাইতে পারো, শুরুতেই টেল, তারপরে 2টা হেড। অথবা এখন আসলে টেলের গুলো ঢুকে যাই, তোমার 3টা টেল হইতে পারে এই, অথবা 2টা টেল, একটা এইচ, এবং সেটারও কিন্তু পজিশন ম্যাটার করবে, বিভিন্ন রকম পজিশন হবে এই, অথবা টি টি দেন এইচ। তো কয়টা ফলাফল আসলো? 1 2 3 4 5 6 7 8, বুঝছো? এটা কিন্তু তোমরা নমুনা ক্ষেত্রটা এই প্রবাবিলিটি ট্রি যে এটা দেখে দেখে করবা, যে প্রথমটা এইচ পাইছো, তারপরে কি হইতে পারে, প্রথমটা টেল পাইছো, সেখান থেকে কি হইতে পারে, যতগুলো ফ্লো নেওয়া যায়। ভাই একটু বলে দিব, ধরো টেলেরটা বলি, যারা প্রথমবার পড়তেছো। ধরো আমি ফার্স্ট মুদ্রায় টেল পাইলাম,
তখন সেকেন্ড মুদ্রা আমি হেড পাইতে পারি, থার্ডেও হেড পাইতে পারি। তাহলে হবে কি টেইল হেড হেড, আবার টেল পাওয়ার পর এখানে হেড বাট এখানে টেল, অর্থাৎ টেল হেড টেল, অথবা টেল টেল এইচ, টেল টেল টেল, এরকম হইতে পারে হেড 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 টেল, হেড টেল টেল, হেড টেল হেড, এরকম পাইতে পারো। বুঝছো, এইভাবে করে করে দেখবে 8টা কম্বিনেশন হয়েছে আর কি। 8 কিভাবে আসছে জানো? তুমি যখন প্রথমবার মুদ্রা নিক্ষেপ করতেছো তখন 2বার, সেকেন্ডবার যখন করলা তখন 2বার, থার্ডবার যখন করলা তখন 2বার, এইভাবে করে দেখো আমাদের নমুনা বিন্দু টোটাল চলে আসছে কত 8টা। এবং এই 8কে দেখো তুমি কিন্তু 2 কিউবও লিখতে পারো। 2 কি, ওদের প্রত্যেকবারে যেহেতু 2টা করে ফলাফল আসতেছে, তাহলে এটা হচ্ছে একবারে যে ফলাফল সংখ্যা, এটা লিখতে পারো ফলাফল সংখ্যা, এই সেটার পাওয়ারে ধরো n, nটা আবার কি তুমি যতবার নিক্ষেপ করতেছো মানে পাওয়ারে আছে আমাদের নিক্ষেপ সংখ্যা। বুঝতে পারছি, একই জিনিস নিক্ষেপ করলে কিন্তু এটা হবে, আর ভিন্ন ভিন্ন জিনিস নিক্ষেপ করলে আবার এই যে গুণ আকারে হবে। মানে ধরো তুমি একবার মুদ্রা করতেছো আর সেকেন্ড টাইমে হচ্ছে ছক্কা নিক্ষেপ করতেছো, আমরা করবো কিন্তু এটা ম্যাথ, মুদ্রা প্লাস ছক্কা একটা একটা করে নিক্ষেপ করতেছো, তখন কি হবে ছক্কায় 6টা, মুদ্রায় 2টা, 6 দুগুণে 12। সেটা মুখস্থ করে না যে অলওয়েজ এমন হবে, এটা সেম সেম হলে তুমি একই জিনিস নিক্ষেপ করছো তাই পাওয়ারে চলে গেছে। বুঝতে পারছি? আচ্ছা আসো আমরা এখন এই যে প্রবাবিলিটি ট্রিটা বের করলাম এখান থেকেই ম্যাথটা সলভ করব। দেখো তো কি করা যায়। বলছে টি অপেক্ষা মানে টেইল অপেক্ষা, আমরা যে মুদ্রাকে যে 3বার নিক্ষেপ করছিলাম ওইটারই কন্টিনিউ হচ্ছে, টেইল অপেক্ষা অধিকবার হেড আসার সম্ভাবনা কত। দেখো আমরা নমুনা ক্ষেত্রটা বেরই করে রাখছি, এখানে মোট ফলাফল কয়টা হইতে পারে 8টা, রাইট। অ্যান্ড আমাদের যে অনুকূল ফলাফল সেটা কি টেইলের থেকে হেডকে বেশি হতে হবে, সমান হলেও হবে না, টেইলের থেকে হেডকে বেশি হতে হবে। সেটা কোনটা কোনটা হইতে পারে বলো তো আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল। দেখো তো ফার্স্টেরটা হইতে পারে, কারণ এখানে টেইল 0 হেড 3, রাইট, টেইল 1 হেড 2, সেকেন্ডটা হইতে পারে, থার্ডটা হইতে পারে টেইল 1 হেড 2, ফোর্থটা হইতে পারে টেইল 1 হেড 2। বাট এখানে দেখো টেইল বেশি, টেইল বেশি, টেইল বেশি, টেইল বেশি, তাহলে আমরা কিন্তু অনুকূল ফলাফল পাচ্ছি 4টা। এগুলো আমাদের পরে আবার অন্যগুলোয় লাগবে, তাই ভাই আবার ইয়ে করে দিচ্ছি, ভাই একটু কেটে দিচ্ছি। আসলে তাহলে আমরা পরেরটায় যে লিখে ফেলি, আমাদের যে অনুকূল ফলাফল এখানে কয়টা পাইলাম বলো তো 4টা, ডিভাইডেড বাই মোট ফলাফল কয়টা ছিল 8টা না, তাহলে আনসার কত চলে আসবে বলো হাফ। এগুলো কিন্তু এখন তোমাদের এইচডব্লিউ দিয়ে দেওয়া উচিত, সব নমুনা ক্ষেত্র দেখে দেখে বলে ফেলবা, তাও ভাইয়া একটু গাইড করে দিচ্ছি, তাহলে বুঝতেই পারতেছো যে এই ক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা লেখা কতটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো? আচ্ছা দেখো কি বলো, বড় জোর একটি এইচ, বাংলা কথাগুলো যেন একটু ডিফিকাল্ট। বড় জোর মানে মানে সর্বোচ্চ একটা এইচ, সর্বোচ্চ, বুঝছো, মানে একটারে বেশি এইচ ওঠা যাবে না। তাহলে দেখি তো এমন কোথায় কোথায় আছে সর্বোচ্চ একটা এইচ, এখানে তো এইচ 3টা হয়ে গেছে, হবে না হবে না হবে না হবে না, এখানে দেখো এইচ কিন্তু নাই, তাহলে এটা হবে না। বলছে সর্বোচ্চ একটা এইচ, এইচ না থাকুক সেটাও তো আমার ওই লিমিটকে ক্রস করতেছে না, যে সর্বোচ্চ 1-এর থেকে কম আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে, অনেকে কিন্তু বুঝবে না। 1, এখানে দেখো 1, এখানে দেখো 1, এখানেও 1, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু 4টা, মানে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু 4টা। তাহলে এটা ভাই একটু কেটে দিই, যেহেতু পরে অন্য ফলাফল আমরা দেখব। তাহলে অনুকূল ফলাফল 4, মোট ফলাফল 8, ভ্যালুটা সেম আসুক, ভ্যালু কি আসলে আমাদের দেখার কোনো ম্যাটার নেই, আমরা বুঝে বুঝে করতেছি। আচ্ছা এরপর বললো কমপক্ষে একটি এইচ, তাহলে আগেরটা কি ছিল বলো তো বড় জোর একটি এইচ, মানে 1 হইতে পারবে, 1-এর থেকে কমগুলো হইতে পারে, বাট কমপক্ষে একটা এইচ মানে 3টা হইতে পারবে, 2টা হইতে পারবে, 1টা হইতে পারবে, বাট 0 হওয়া যাবে না। কেন বলতো মিনিমাম একটা হতেই হবে, 3টা হলেও তো আমার ব্যারিয়ারে আছে, 2টা হলেও আছে, 1টা হলেও আছে। তাইলে এখানে একমাত্র কোনটা যেন স্যাটিসফাই করতেছে না, এটাও হচ্ছে কমপক্ষে একটা, এটাও কমপক্ষে একটা, এটাও কমপক্ষে একটা, এটাও কমপক্ষে একটা, একমাত্র দেখো যখন হেডটা নাই 0 ওই কেসটা আমার ঝামেলা করতেছে, বাকি প্রত্যেকবারেই কিন্তু আমার শর্তটাকে মানতেছে। তাহলে আমাদের অনুকূল ফলাফল 7টা, মোট ফলাফল 8টা। তাহলে আসলে এটা লিখে ফেলি, কি হবে সিম্পলি হবে আমাদের 7/8। দেখছো জাস্ট কথার মধ্যে বড় জোর আর কমপক্ষে দুইটার মধ্যে ভ্যালুর কি তফাৎ, সো কথাগুলো কিন্তু বুঝতে পারতে হবে। একই ফলাফল আসার সম্ভাবনা, এটা কি বুঝছো? একই ফলাফল মানে কি 3বারই সেম সেম, হেড হেড হেড, টেল টেল টেল, এমন কয়টা ছিল আমাদের 2টা না, আমি কিন্তু না দেখেই বলে ফেলতে পারি ভাইয়া এটা হবে আমার সিম্পলি 2/8, দ্যাট ইজ 1/4। বলো তো সিম্পল না? তাইকে অনেস্টলি বলে এতক্ষণ যে শুরু থেকে করতেছো, যারা আগে করো নাই সম্ভাবনা, ইজি লাগতেছে না, এটা কঠিন কোনো চ্যাপ্টার, এবং আমরা একবারে A to Z শেষ করতেছি। আচ্ছা আসো পরেরটা দেখি কি বলা হইলো। আচ্ছা এবার আমরা ওই আগেরটা শেষ করে ফেলছি, আমরা এখন একটা ছক্কাকে 2বার নিক্ষেপ করতেছি।
আচ্ছা বলো তো এখানে নমুনা বিন্দু কয়টা আসবে? তোমার প্রথমবারে 6টা, ধরো 1 উঠলো প্রথমটায়, ওই 1 ওঠার পর সেকেন্ডবারে 6টা, মানে 1-এর থেকে দেখো কয়টা বেরোবে, আবার 6টা বেরোবে। তাহলে চিন্তাই করতেছো, এটা যদি ভাইয়া নমুনা ক্ষেত্র এখানে আঁকতে যাই 36টা হবে, 6 6 36, জায়গায় দিতে পারবো না। তো ভাইয়া আঁকাচ্ছি না, বরং এটা একটা বেটার ওয়েতে আমরা করতে পারি। কিরকম ধরনের এফিসিয়েন্ট একটা ওয়েতে আমরা যদি চার্ট করে নিই, কারণ আমরা যদি এই বিন্দুগুলো না দেখতে পাই তাহলে তো হবে না। ভাইয়া দেখো এই পাশে 6 6 36টা ঘরের চার্ট করব। এটা বর্গ বানানো গেলে ভালো হতো, বর্গ তো আর হয় নাই। দাঁড়ো এটার ইয়েটা একটু কমায় নি, স্কোয়ার নাই এখানে, রেক্টেঙ্গেল লেখা আছে, স্কোয়ার মনে নাই, বাদ দাও, আমরা এখান থেকেই 6টা বানায় নিব। ধরো আমি এটা নিলাম, দেন এখানে আমি দাগ কাটবো। ধরো এই হলো আমাদের একটা দাগ, একটা ঘর, দেন এই হলো আমাদের আরেকটা ঘর, দুইটা, দেন এই হলো আমাদের আরেকটা ঘর, তিনটা, এই হলো আমাদের আরেকটা, চারটা, বাঁকা তারা হইতে পারে, বুঝছো? তো 6টা হচ্ছে না, 1 2 3 4 5 6, হ্যাঁ রেক্টেঙ্গেল হয় না, একটু মানায় নিও আর কি। আচ্ছা এদিক দিয়ে আসো, 6টা টানি, 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4, এই হচ্ছে 5 6, আমাদের মিলে গেছে। 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6 6 36টা ঘর হয়ে গেছে। ভাইয়া এখন দেখো কি করব, আমি এই বরাবর নিব হচ্ছে ছক্কা 1, ছক্কা 1 এই বরাবর, আর এই নিচে দিয়ে লিখবো হচ্ছে ছক্কা 2। বুঝছো কি করতেছি? ধরো ছক্কা 1 এর বিন্দুগুলো হচ্ছে 1 2 3 4 5 6, ছক্কা 2-এও উঠতে পারে 1 2 3 4 5 6। এখন ভাইয়াকে বলো তো এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি একসাথে ফলাফল? ছক্কা 1-এ 1, ছক্কা 2-এ 1, অর্থাৎ 1 1, ছক্কা 1-এ 2, ছক্কা 2-এ 1, দ্যাট ইজ 2 1। এখান থেকে হবে কি 3 1, এখান থেকে হবে কি 4 1 5 1। বুঝতেছো কি কি উঠতেছে? আচ্ছা তোমরা কি 11 21 মনে করতেছো? 11 21 না কিন্তু, এখানের 1 এখানের 1, কমা দিলে ভালোই তো, অনেকগুলো লিখবো তো কমা আর দিচ্ছেন, একটু বুঝে নিও। আচ্ছা 5 1, এখানে হবে 6, এখানে 1। এরপরে লাইনে কি হবে বলো? ছক্কা 1-এর 1, ছক্কা 2-এর কিন্তু 2, দ্যাট মিন্স 1 2, দ্যাট মিন্স 2 2 3 2 4 2, এই আর কি, একটু বোরিং লাগবে বাট লিখে ফেলতে হবে। এরপর কি হবে 3 1, মানে 1 3 আর কি, 1 3 2 3 3 3 4 3 5 3 6 3। এরপর কি হবে বলো? 1 4 2 4 2 4 2 5, বুঝে বুঝে লিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এই যে দেখো ভাইয়া মনে হয় ভুল করে ফেলছি, 2 5 লিখে ফেলছি, দেখছো? বলতেছিলাম আমি। তাহলে এটা হবে 3 4, কি করে ফেলছিলাম, 1 4 2 4 3 4, এরপর কি 4 4 5 4 6 4, রাইট? এরপর কি দেখো 5, দ্যাট মিন্স 1 5 2 5 3 5 4 5 5 5, এখানে আমি কনফিউশনে পড়ে যাবো, 6 5। আচ্ছা এরপর এখানে দেখো 1, এটার 6, দ্যাট মিন্স 1 6 2 6 3 6 4 6 5 6 6 6। আচ্ছা এখান থেকে দেখো এখন আমরা এই সম্ভাবনাগুলো বের করে ফেলবো। বলা হয়েছে কি সমষ্টি 8 আসার সম্ভাবনা। সমষ্টি কোত্থেকে আসলো? মানে তুমি তো 2টা ছক্কা নিক্ষেপ করতেছো, ধরো প্রথম ছক্কায় 1 উঠলো, সেকেন্ড ছক্কায় 2 উঠলো, তাহলে 2টা ফলাফলের সমষ্টি কত হবে? 1 আর 2 যোগ করলে 3। ওরা চাচ্ছে যে সমষ্টি 8 উঠুক, এর সম্ভাবনা কত? বলো তো কখন কখন 8 উঠবে? এখানে একটু লক্ষ্য করো তো, এই যে দেখো 4 4 8, 3 5 8, বা এই 5 3 8, 6 2 8, 6 2 8। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, এটা তোমরা আগে কখনো দেখছো কিনা, মানে খুবই মজাদার কিন্তু, এভাবে কখনো করছো? এই কর্ণ বরাবর প্রত্যেকটাই দেখো আমাদের 8 আসতেছে, মানে আমি একটা বর্গক্ষেত্র দেখো আঁকায় নিছি, এবং বর্গের এই যে কর্ণটা সেখানে যোগ করলে দেখো 8 আসতেছে। অন্য কোথাও কিন্তু পাবা না। এই 2 6 8, 3 5 8, 4 4 8, 5 3 8, 6 2 8। বিশ্বাস করো। তাহলে কয়টা ফলাফল? 1 2 3 4 5টা কিন্তু। বলো কে কে বুঝতে পারলাম? তাহলে 8 আসার সম্ভাবনা, আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 5টা। আসলে লিখে ফেলি, অনুকূল ফলাফল হচ্ছে 5টা, ভিন্ন কালি নেই ভাই একটা। এই 5 ডিভাইডেড বাই মোট ফলাফল কয়টা? 6 6 36 না? এই 6 6 36। বুঝতে পারছি? এখানে একটা মজার বিষয় একটু লক্ষ্য করো, তুমি দেখবা ভাইয়া যে কর্ণটা বললাম 8 আসতেছে, ওই কর্ণ বাদ দিয়ে বাকিগুলোর দিকে দেখো, এর নিচে 8-এর থেকে বড় আসবে, এর উপরে 8-এর থেকে কম আসবে। ভেবে দেখো তো, এই কর্ণের নিচে 8-এর থেকে বড়,
সমষ্টি এই কর্ণের উপরে 8-এর থেকে ছোট। কেমন লাগলো? সুন্দর একটা কনসেপ্ট না? আচ্ছা সেটা মুছে দেই। আমাদের কি বলো দেখো, সমষ্টি 7-এর বেশি আসার সম্ভাবনা। তাহলে এই যে বড় ছোট এটা তুমি কর্ণ দেখে বের করে ফেলতে পারো। তাহলে 7কে আগে ট্র্যাক করো। দেখো তো কোথায় 7 আসতেছে। এই যে দেখো, এই যে পুরা কর্ণ এই বরাবর কিন্তু 7 আসবে। ভাই এইভাবে করে না নিয়ে ধরো এইভাবে দেখাই, এই যে ইজিয়ার হবে। ভাই বর্গটা আঁকা তো সুষম হয় নাই, তাই আর কি একটু এবড়ো হচ্ছে। এই কর্ণটা বরাবর দেখো তো যোগ করে সব 7 আসলো না। আমাদের কি চাইছে? 7-এর থেকে বেশি আসার সম্ভাবনা, মানে 7 আসলেও কিন্তু হবে না, 7-এর থেকে বেশি হইতে হবে। এই কর্ণের এই পক্ষে যারা আছে সব দেখো 7-এর থেকে বেশি। 2 6 কত? 8, এটা 8, এটা 8, এটা 8, এটা 8, এরপর দেখো 9, এরপর দেখো 10, এরপর 11, 12, মানে এই নিচের সবই কিন্তু 7-এর থেকে বেশি। তাহলে 7-এর থেকে বেশি কয়টা পাচ্ছ গুণে দেখো, 1 2 3 4 5, 5, এদিকে 4 9, 9 3 12, 12 2 15, 15, 12 2 14, সরি 14 আর 1 15। তাহলে 15টা ভুক্তি পাচ্ছ যেখানে তোমার 7-এর থেকে বড় আসতেছে। বুঝতে পারছি? একটু গুণে দেখো নিজেরা, আমি এটা আর ওইভাবে বললাম না, আমি তো ট্র্যাক করাই দিছি। তাহলে আমাদের হবে 15/36। এটা কাটাকাটি করা যাবে, তোমরা কইরো, আচ্ছা করে দিই। 3 5 15 আর 3 12 36, এই যে 5/12। বলো তো করতে পারবো কিনা? আর তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে 7-এর থেকে বেশি বলছো করছো, 7-এর থেকে কমটা করো। এই যে উপরে যেগুলো এগুলো দেখবে 7-এর থেকে কম আসতেছে। বুঝছো? সুন্দর না? আচ্ছা দেখো কি বলা হলো, 2 ছক্কায় একই ফলাফল। আচ্ছা আমি যে এখানে দাগটা দিয়ে দিছি, ওটা মুছবো কিভাবে? ইস, একটা কিন্তু ভুল করে ফেলছি। তাহলে কাজ করি, দাঁড়াও, এটা তোমাদের আবার লিখে দিই, অন্যগুলো বুঝতে হবে না, এই দাগটা রাখলে তো হবে না আমাদের। হ্যাঁ, এই আমাদের এটা কত আসছিল যেন, 12টা আসছিল নাকি 15টা? 15/36, দেন আমরা 3 দ্বারা ভাগ করছিলাম, তাই হয়ে গেছিল 5/12। বলো তো বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? আচ্ছা এবার পরেরটা দেখি কি বললো, 2 ছক্কায় একই ফলাফল। মানে তুমি যদি প্রথমটা 1 পাও, দ্বিতীয়টা 1 পাইতে হবে। প্রথমটায় 4 পাও, দ্বিতীয়টা 4 পাইতে হবে। দেখো তো এটা কোথায় আছে? 2 ছক্কায় একই ফলাফল খুঁজে বের করো। এই যে দেখো 4 4। আচ্ছা এবারও আমি ভিন্ন একটা কালি নেই, আগের কালি দিব না, কাজ করি লেজার পয়েন্টারটা দিয়ে বলি তোমাদেরকে। দেখো তো সেম কোথায়? এই যে 4 4, এই যে 3 3, এই যে 2 2, এই যে 1 1। মানে এটাও দেখো একটা কর্ণ বরাবর আসতেছে, এই যে কর্ণ এই বরাবর দেখো আমাদের ভুক্তিগুলো সব সেম। এমন কয়টা আসছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে আমাদের অনুকূল ফলাফল কিন্তু 6টা। বলো বুঝতে পারি কি না? তাহলে আমাদের অনুকূল হচ্ছে 6টা, বাই টোটাল হচ্ছে 36। দ্যাট মিন্স হয়ে যাবে সিম্পলি 1/6। বলো আগে এগুলো করার সময় কি জটিল লাগতো না? এখন কি কোনো কিছু জটিল লাগতেছে? কোনো কিছু জটিল মনে হচ্ছে? রাইট? আচ্ছা সামনের দিকে যাই আমরা। আচ্ছা সেম ম্যাথ। তাহলে আমি কি করবো, এত কষ্ট করে বারবার কি আঁকাবো নাকি? কতক্ষণ লাগছে? এটাকে আসো কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের ঝামেলা হবে না। বুঝছো? কি করবো, এই পুরো যে ছকটা আমরা করলাম এটাকে আমরা কপি করি। আচ্ছা কপি করে এখানে তো পেস্ট করতে পারবো না, ঝামেলা আছে। থাক বাদ দাও, আজকে কপি পেস্ট করতে পারলাম না। কি বলা আছে, 1 ছক্কায় জোর, অপর ছক্কায় বিজোড় আসার সম্ভাবনা। মানে 1 ছক্কায় আসতেছে জোর, অপরটাই আসবে বিজোড়, এমন তোমার লাগবে। একটু চলো ওইখান থেকে আমরা দেখি, এখান থেকে দেখে বলি। দেখো তো একটাই জোর অপরটাই বিজোড়, একটু জটিল আছে কিন্তু, মানে এগুলো ঝামেলা প্রচুর। বুঝছো? একটাই জোর অপরটাই বিজোড়, খুঁজে বের করো। দেখো এটা 1 1, জোর বিজোড় না, কিন্তু দেখো এটা হচ্ছে একটাই জোর অপরটাই বিজোড়। এটা দেখো জোর জোর হবে না, এই যে এটা একটাই জোর অপরটাই বিজোড়, এই যে এটা একটাই জোর অপরটাই বিজোড়, মানে অল্টার করে করে থাকবে। দেখবে এই যে এখানে আছে, এখানে আছে, এরপর দেখো এখানে আছে, এই পরেরটা দেখো আবার এইখানে আছে, কারণ 1 3 তো বিজোড়, 3 3 তো বিজোড়, এই যে জোর বিজোড়। এরপর দেখো কই আছে, এটাও তো জোর বিজোড়, এই যে। তারপরটা দেখো এই যে জোর বিজোড়, এই যে জোর বিজোড়, এই যে জোর বিজোড়। বুঝছি? তারপর দেখো এইখানে জোর বিজোড়, এইখানে জোর বিজোড়, এইখানে জোর বিজোড়। তারপরটা দেখো এইখানে জোর বিজোড়, তারপর এই যে জোর বিজোড়, এই যে জোর বিজোড়, মানে প্রত্যেকটায় 3টা 3টা করে পাচ্ছ। তাহলে 3 3 3, দেখছো কয়টা আমাদের? 1 2 3 4 5 6, 3 6 হবে 18টা কিন্তু। বলো বুঝতে পারি কিনা? একটু জটিল লাগতে পারে, বাট এই 4 টাকায় নিলে সব ইজি হয়ে যাবে। তাহলে এটা হবে 18/36। 18 দুগুণে 36 না? দ্যাট মিনস আমাদের আনসার কিন্তু হবে হাফ। বুঝতে পারছি? আচ্ছা কি বললো, প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল জোড়। আচ্ছা হ্যাঁ বলো, দুইটা বিজোড়ের গুণফল কি কখনো জোড় হইতে পারে? 3 একে 3, 3 3 9, 3 5 15, মানে দুইটা বিজোড় সংখ্যার গুণফল কখনো জোড় হবেই না। তো তুমি গুণফল জোড় বলতেছো, মানে মাথায় থাকবে ভাইয়া ওই দুইটা সংখ্যাকেও জোড় হইতে হবে। দুইটা সংখ্যা জোড় হইলেই গুণফল জোড় হয়ে যাবে। তার মানে তোমার দুইটাতেই জোড় উঠতে হবে। এখান থেকে দেখো তো, আচ্ছা এখান থেকে আবার মুছবো বারবার।
কাজ করি, এবার অন্য একটা কালি দিয়ে বলি। দেখো তো কোথায় দুইটাই জোর, এটা মোছা লাগবে বুঝছো। কাজ করি, এটা আমরা পরে বসাবো না, 18/36 তো করছি, মনে আছে না? এগুলো আমরা কেটে দিই, কারণ এগুলো না কাটলে তো হবে না। এই চারটা কপি করতে পারলে বেটার হইতো। আচ্ছা, দুইটাই জোর, দেখো তো কোথায় দুইটাই জোর। এখানে দেখো 1 1 জোর না, 2 1 3 1 4, মানে 1 যেখানে আছে সেটা তো জোর হবেই না। এই 2 এরটাই পাইতে পারো। কোনটা কোনটা? এইটা 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 গেল। দেন 3 এরটাই জোর পাবাই না, কারণ সাথে যাই থাকুক দুইটা তো আর জোর হবে না। 4 এরটায় আসো, এই যে এই যে এই যে। তারপর 5 এরটায় জোর, দুইটাই জোর পাবা না। 6 এরটায় আসো, এই যে এই যে এই যে। তার মানে দেখো 3 6 9, অর্থাৎ এবার আমরা পাইছি 9টা, বুঝছো। কেটে দিই, কারণ আমাদের আরো একটা কোয়েশ্চেন বাকি। আচ্ছা, এখানে এসে এখন আমরা বলবো আগেরটা কিন্তু পাইছিলাম 18/36 মানে হাফ, আর এখন পাইলাম ভাইয়া আমার অনুকূল 9, টোটাল হচ্ছে 36। 4 নং কি 36 না 1/4, দ্যাট ইজ 25% করে দেখবা ওটাই আসবে। আচ্ছা, লাস্টেরটা দেখি কি বল। 2 ছক্কার অন্তর 1 হওয়ার সম্ভাবনা, মানে যে দুইটা ভ্যালু আসবে তার বিয়োগফল 1 হবে। মানে ধরো একটাই 1 একটাই 2, অন্তর কত হলো 1। এন্ড তুমি বলতে পারো ভাইয়া প্লাস মাইনাস, মানে যাই হোক তোমার ভ্যালুটা নিতে হবে, অন্তরের মডুলাস যে মান সেটা 1, -1 হলে সেটা 1 হিসেবে গণ্য হবে। তাহলে এই একটা ম্যাথ যা ভাইয়া কোডে দিব না, এটা তোমাদের SW দিলাম, তোমরা ওইখান থেকে করবে। এবং দেখছো কিনা আমরা যতগুলাই বের করছি একটা প্যাটার্ন বারবার লক্ষ্য করছি, প্রত্যেকবারে একটা একটা প্যাটার্ন চলে আসছে, সেই প্যাটার্ন দিয়ে করার চেষ্টা করি, ভাইব। বুঝতে পারছি? তাহলে এই একটা তোমাদের আমি SW রাখলাম আলাদা করে, বুঝছি। আচ্ছা, আসো সামনের দিকে যাই। দেখো তো কি করা হলো। আমরা 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো থেকে একটা সংখ্যা বাছাই করছি, ঠিক আছে। করার পর বললো 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এটা কি কোনো ব্যাপার ভাইয়া? 1 থেকে 50 অবধি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তো 10টা। 5-এর নামটা করো, 5 10 50, 10টা আসবে। অর্থাৎ এটার অনুকূল হচ্ছে 10টা, টোটাল হচ্ছে 50টা। দ্যাট মিনস আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কত? 1/5 না? একদম সিম্পল, মানে শুরু থেকে আমরা যতগুলা করছি এখন এসে মনে হবে দেখবা সব ইজি হয়ে গেছে। আচ্ছা, 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। 7-এর নামটা পড়ো, 7 7 49, এরপরে 50-এর বাইরে চলে যাচ্ছ, তাহলে 7টা সংখ্যা পাবা 1 থেকে 50-এর মধ্যে যারা 7 দ্বারা বিভাজ্য। দ্যাট মিনস এখানে আনসার কি হবে? অনুকূল 7টা, টোটাল হচ্ছে 50টা, এই 7/50। আর দেখো তো 7 এবং 5 কি আছে মাঝখানে, দেখো এবং 7 এবং 5, এবং মানে কি দুইটা দ্বারাই বিভাজ্য হতে হবে। এটার সম্ভাবনা কি হবে জানো? এটা ছোটবেলার মানে আমাদের লসাগুর অ্যাপ্লিকেশন। 5 আর 7 দ্বারা বিভাজ্য মানে 5 আর 7 লসাগু দ্বারা বিভাজ্য। 5 আর 7 লসাগু কি জানো? 35, অর্থাৎ 35 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে জানোই 35 দ্বারা বিভাজ্য 1 থেকে 50-এ একটাই আছে, শুধু 35। তাহলে আমাদের আনসার কি হবে? এত কিছু চিন্তা না করে আমি কিন্তু বলতে পারি 1/50। বাট হোয়াট ইফ আমরা যে শিখলাম এবং থাকলে গুণ হয় সেটা করি। এই দেখো তুমি 5 দ্বারা বিভাজ্য বের করে রাখছো 1/5, তুমি 7 দ্বারা বিভাজ্য বের করে রাখছো 7/50। তোমার জাস্ট টাস্ক কি বলতো? দুইটাকে মাল্টিপ্লাই করে দেওয়া। আসো তো করে দেখি কি আসবে। 7 ইন্টু, আচ্ছা আমরা কি ঠিকঠাক লিখছি? কিছু হয়তো ভুল লিখছি, কারণ এখানে 1/50 মাল্টিপ্লাই করার পর আসার কথা, বুঝছো, এখানে আসলো না কেন? আচ্ছা, এই প্রসেসটা তাহলে বাদ দাও, হয়তো বা ভাই এখানে ক্যালকুলেশনে কিছু একটা মিস্টেক করতেছি। দেখো এটাকে মাল্টিপ্লাই করলে না, এটা আপাতত ইগনোর করো। দেখো তো আমরা 5 দ্বারা বিভাজ্যতে 10টা সংখ্যা পাইছি, 10/50 রাইট ছিল। 7 দ্বারা বিভাজ্যতে কয়টা পাইছিলাম? 7টা, 7 7 49, 7/50 রাইট ছিল। অ্যান্ড 5 এবং 7 দুইটা দ্বারা বিভাজ্য সংখ্যা, শুধুমাত্র দেখো 35ই আছে না, 5 এবং 7। কারণ হ্যাঁ, 1 থেকে 50-এর মধ্যে আর কোনো সংখ্যা কি এমন আছে যেটা 7 দ্বারাও বিভাজ্য, আবার 5 দ্বারাও বিভাজ্য হতে লসাগু তো 35। 35 দ্বারা বিভাজ্য সংখ্যা একটাই, সো আমরা এখানে 1/50 কিন্তু পাচ্ছি, বুঝছো। এই দুটো গুণ করে কি কোনোভাবে 1/50 হবে? কোনোভাবে কিন্তু হবে না, সো এখানে গুণের বিধিটা প্রয়োগ করো না, বুঝছো। আচ্ছা, এরপর কি বলা হলো দেখো, 5 অথবা 7 দ্বারা বিভাজ্য। এটা কিভাবে করবে বলো তো? 5 অথবা 7 মানে 5 দ্বারা বিভাজ্য হলেও হবে, 7 দ্বারা বিভাজ্য হলেও হবে। এই যে দেখো এখন কিন্তু তুমি বসে বসে গুণ বা কোনটা কোনটা 5 দ্বারা বিভাজ্য, কোনটা কোনটা 7 দ্বারা বিভাজ্য, আবার দুইটা দ্বারা বিভাজ্য হলেও হবে। এই জন্য করবো কি, ওই যে আমরা যে যোগের বিধিটা শিখছিলাম ওইটা করবো, অর্থাৎ P7 প্লাস করব P5 আর মাইনাস করে দিব যেটা দুইটা দ্বারাই বিভাজ্য, মানে P5 ইন্টারসেকশন 7, যেটা দুইটা দ্বারাই বিভাজ্য। মানে P7 দেখো আমাদের কত ছিল? P5 1/5 প্লাস এটা ছিল কত? 7/50। এখান থেকে মাইনাস করে দিব এই দুইটা দ্বারাই বিভাজ্য, সেটা কত বলো তো? দুইটা দ্বারাই বিভাজ্য কি 1/50 না? সেই 1/50 কে বিয়োগ করে দিব।
তাইলে দেখো হবে কি সিম্পলি আমাদের ওই যে কমন পার্ট ছিল দেখেই কিন্তু আমাদের বিয়োগ করতে হয়েছে, বুঝছো? 35 কি দুইটার মধ্যেই পড়তেছে না, সেই 35টাকে বাদ দিতে হয়েছে। লসাগু নাও, লসাগু নিলে কত আসবে? ও আচ্ছা, আমি এই যে লঘুকরণ করে ফেলছিলাম। আগেরটায় ঝামেলা কি হয়েছে জানো? লঘুকরণ করে ওইটা গুণ দিছি, মানে গুণের ভিত্তিতে লঘুকরণ করে গুণ দেওয়া যাবে না, আগের অবস্থাতেই গুণ দিতে হবে, দেখাচ্ছি। আচ্ছা দেখো এখানে কি হবে তাহলে, তোমার 50 আসবে লসাগু, এখানে যাবে হচ্ছে 10 যোগ হচ্ছে 7 মাইনাস হচ্ছে 1, তাহলে 17 থেকে 1 চলে গেলে কত? 16, দ্যাট মিনস 16/50। এরপর তোমার কাটাকাটি বা লঘুকরণ করলে যা আসে সেটা আসবে আর কি, বুঝছো? তাহলে 5 অথবা 7 দ্বারা বিয়োজ্য হওয়ার সম্ভাবনা কিন্তু 16/50। আচ্ছা আসো এখান থেকে আমরা গুণের বিধিটা করি, মানে তুমি চাইলে এটাও করতে পারতা 10/50 ইন্টু 7/50। কেন? কারণ ওই দুটা এবং ছিল তাই গুণ দিতে পারো। তাহলে দেখো কি আসবে, উপরে 7 দ্বারা তুমি কাটতে পারো, ঠিকঠাক লিখছি কি আবার 10/50 7/50, হ্যাঁ এটা দ্বারা কাটলে দেখো 5 আসে, ওই 250/7 হচ্ছে, 250-এর মধ্যে কি 7 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ 7 দ্বারা এটাকে কাটলে মনে 50 হবে, দেখো তো 7 দ্বারা 50, 5 7 35, 350 হয়তো। তাহলে হয়তো আমি এখানে লিখতে দেখো ভুল করছি কিছু একটা, ক্যালকুলেটর নেই, ধরো আমরা করতেছি হচ্ছে 10/50, এটাকে ইন্টু করতেছি হচ্ছে একই কথাই তো, লঘুকরণ করেও করলেও তো একই আসবে, বুঝছো না? 7/50, আচ্ছা এটা 7/250 চলে আসতেছে। তাহলে এখানে গুণ দিয়ে করা যাবে না এবং থাকলে, তাহলে এবং থাকলে কখন গুণ করা যাবে? যদি দুইটা সংখ্যার মধ্যে কিছু কমন থাকে, মাথায় ঢুকাও, দুইটা সংখ্যার মধ্যে যদি কমন থাকে তখনই গুণ করা যাবে। দেখো তো এদের মধ্যে কি কমন ছিল? 5 এবং 7 দ্বারা বিভাজ্য দুইটা সংখ্যাই কমন কিন্তু ছিল, শুধু 35 একটা সংখ্যা, বুঝছি? আমরা একটু আগে করলাম না, দেখো আমাদের ওই স্লাইডটা ভাই আবার একটু যাচ্ছি, এই যে এখানে দেখো 3 দ্বারা বিভাজ্য এবং জোড় এমন সংখ্যা কয়টা ছিল? একটাই, সেই 1/6 আসছিল, আমরা গুণ করছিলাম 1/3 ইন্টু 1/2, এভাবে মিলছিল। তাহলে এখানে এসে কেন মিলল না? একটু তোমরা বাসায় চেক দিও, হয়তো বা ভাইয়া ক্যালকুলেশনে বা কোনো একটা পার্টে মিস্টেক করছি, বুঝছো? একটু নিজেরা চেক দিও। মানে ভাইয়া বলতেছি 5 এবং 7 দ্বারা বিভাজ্য, এটা হওয়ার সম্ভাবনা কি হবে? সেটা আমাদের আসতেছে কত? শুধুমাত্র 35, একটাই নাম্বার 1/50। তাহলে এই দুটা গুণ করে কেন মিলতেছে না? একটু বাসায় তোমরা চিন্তা করো। আচ্ছা আমরা মৌলিক হওয়ার সম্ভাবনাটা একটু করি। মৌলিক হওয়ার সম্ভাবনা কি হবে বলো তো সিম্পলি? মৌলিক হওয়ার সম্ভাবনা হবে ভাইয়া 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? আরে আবার বসে বসে সেই মৌলিক নাম্বারগুলো লিখতে হবে। তাহলে ভাইয়া কিন্তু 1 থেকে 40 পর্যন্ত তোমাদের লিখেই দিছিলাম, পরে আর এক্সট্রা কি হইতো? 41, 43, 45 তো মৌলিক না, 47, হ্যাঁ 49 মৌলিক না, সো আরও 3টা আসতো, ওইখানে মানে 12টা পাইছিলাম না, 12 আর 3 15, দ্যাট ইজ 15/50। তাও নিজেরা একটু চেক করে এটা হোমওয়ার্ক করে ফেলো, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম, বুঝছো? আচ্ছা আসো পরের ম্যাথটায় যাই। দেখো তো এটা একটু ভিন্ন একটা টাইপ। কি বলা হলো? কোনো একজন লোকের সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে, এবং ঢাকা হতে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, ঠিক আছে। সম্ভাব্য ঘটনাটির প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। আচ্ছা দেখো সে শুরুতে আছে কোথায়? সিলেটে না? হ্যাঁ ওটাই লিখতেছি, দেখো সে আসে হচ্ছে সিলেট, আমি ধর এটাকে একটা বক্স করি, সে আসে হচ্ছে সিলেটে। এরপর ধরো সে সিলেট থেকে যাচ্ছে কোথায়? লক্ষ্য করো, সিলেট থেকে ঢাকা যাচ্ছে ট্রেনে। আচ্ছা তাহলে আমরা সিলেট থেকে ঢাকা যাব ট্রেনে, অথবা সে চাইলে ঢাকা নাও যেতে পারতো ট্রেনে, মানে দুইটা প্রবাবিলিটি না, ঢাকা ট্রেনে যেতে পারতো অথবা ট্রেনে যাচ্ছে না। আমার কথাটা বুঝতে পারছো কিনা? এটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে পরে প্রবাবিলিটি ট্রিটা আঁকতে আর ঝামেলা হবে না, আগের বারে এই কাজটাই ভুল করছিলাম। আচ্ছা দেখো একটু নিচে নিয়ে আসি, এই তাহলে সে সিলেট থেকে গেছে ঢাকা, তাহলে আমি আবার লিখতেছি এই ঢাকা, সে গেছে হচ্ছে ঢাকায়। বাট দুইটা পাথ কেন নিলাম? কারণ দেখো সে ঢাকা ট্রেনেও যেতে পারতো, আবার ট্রেনে না যাওয়াটাও চুজ করতে পারতো, তার যেটা ইচ্ছা, যেটা সে ঠিক মনে করে ওইভাবে যাবে। এই এটা একটা, এটা একটা, কোনটাকে কি বলবো? এটা হচ্ছে সে ট্রেনে যাচ্ছে, আর নিচেরটা দেখো ট্রেনে না, ট্রেনে না, বুঝতে পারছি? মানে সে ট্রেনে যাচ্ছে আর হচ্ছে ট্রেনে না, দুইটা ওয়েতেও যাইতে পারে, ঠিক আছে। এরপর ঢাকা থেকে আবার সে যাচ্ছে রংপুর, রংপুরে সে বাসে যাচ্ছে। আমরা এখন ধরবো কি জানো, এখান থেকেও দুইটা, বাসে যেতেও পারে আবার নাও বাসে যেতে পারে। অর্থাৎ এখানেও দেখো প্রবাবিলিটি ট্রি আঁকার সময় আমার আরও দুইটা ক্ষেত্র আসবে, একবার সে রংপুর যাচ্ছে বাসে, একবার রংপুর যাচ্ছে বাসে না। এখান থেকেও সে রংপুর যাচ্ছে বাসে অথবা বাসে না। তাহলে চলো একবার রংপুর লিখে ওটা কপি করে দিব বারবার, বুঝছো?
এই ধরো আমাদের রংপুর, দেন ভাইয়া করবো কি, তোমরা এটা খাতায় করতে পারবা না, কপি করে এখানেও দিব, দেন এখানেও দিব, দেন হচ্ছে এখানেও দিব, তারপর এগুলোকে আমরা বক্স করে দিই, এই আর্ট করে আর কি। এটাকেই চলো একটু কপি করে আবার নিচে নিয়ে যাই। এই হলো আমাদের রংপুর গেছে সে, সুন্দর করে দেই। আচ্ছা এখন দেখো কি দেওয়া আছে কোয়েশ্চেনে, কোয়েশ্চেনে বলছে ট্রেনে যে গেল ঢাকায় ওটার সম্ভাবনা 3/7, মানে এই যে ট্রেনে যাচ্ছে এইটার ভ্যালু কত বলো, এইটার ভ্যালু হচ্ছে 3/7। তাহলে ভাইয়াকে বলো ট্রেনে না যাওয়ার ভ্যালু কি হবে, 1 - 3/7 না, আর 1 থেকে 3/7 বাদ দিলে কি, যারা ভগ্নাংশ ভালো করো 7-এর 3 অংশ ছিল, এখন হবে কি 7-এর 4 অংশ, অর্থাৎ 4/7 ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। বুঝছি গেল। এরপর কি হলো, ঢাকা থেকে রংপুর, ওটা দেখো তো কি বলছে, বাসে। আচ্ছা এটা কিন্তু লিখি নেই ভাইয়া, বাসে, এই আর নিজেরটা হবে বাসে না, এখানেও বাসে বা বাসে না। দেখো তো কি হবে, বলা হইলো সে তার যে বাসে যাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 4/7, দ্যাট মিনস বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এই যে 4/7। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কি হবে, 3/7 না, দেখো ওইটা ছিল 3/7, এবার 4/7, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা হবে কিন্তু 3/7, বাসে যাওয়ার সম্ভাবনা 4/7, বাসে না যাওয়ার সম্ভাবনা 3/7। এন্ড প্রশ্নে দেখো তোমার কি জানতে চাইছে, বললো যে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে না কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা, দুইটা ঘটনা কি কানেক্টেড না? তাহলে আগে বলো ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ঢাকায় ওইটা কত, 4/7। তাহলে আমরা প্রথমে লিখলাম ট্রেনে না যাওয়ার যে সম্ভাবনা 4/7 নিলাম, কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা, রংপুরে যে বাসে যাওয়ার সম্ভাবনা, দেখো ট্রেনে না যাওয়ার পর রংপুর সে বাসে যাচ্ছে সেটার সম্ভাবনা কত, 4/7, অর্থাৎ এটাও 4/7। দেন দুইটার মধ্যে গুণ দিতে হবে, কেন গুণ, কারণ এটা কি কানেক্টেড না, সে কি ঢাকা যেয়ে বসে থাকবে না, এরপরে আবার কন্টিনিউ করে তার রংপুরে আসতে হয়েছে। তো এখানে হবে দেখো 16/49। ক্যালকুলেশনটা তোমরা দেখে নিও, ডাটাটা ঠিক মতো বসায়, মানে এই দুইটার আলাদা করে প্রবাবিলিটি নিয়ে তোমার জাস্ট গুণ করে নিতে হবে। বলো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার হইতে পারছি? আচ্ছা আসো তাহলে সামনের দিকে যাই। এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে এটা কিন্তু সিকিউতে আসে, সিকিউতে কিন্তু আসে, সহজ জিনিস বাট তাও আসে, এই জন্য করতে হবে বাসায় প্র্যাকটিস। আচ্ছা দেখো কি বলা হলো, একটা সিকিউ নিছি আমরা, এটা হলো ময়মনসিংহ বোর্ডে 24 সালে আসা, মানে আমাদের করাটাই জাস্ট এখানে আননোন দিয়ে দিছে এক্স আকারে, তাই তোমরা ঘাবড়ে যেতে পারো, তাই ভাই একটু দেখাই দিচ্ছি, বুঝছো? এই যে একটা মুদ্রা একটি ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি, এটা আমরা করবো একটু পরে। দেখো কি বলা হলো, একটি ঝুড়িতে এতটি লাল, এতটি সাদা, এতটি কালো মার্বেল আছে। দেন বললো x=4 হলে প্রতিস্থাপন না করে একটি করে পরপর মার্বেল তুলে নেওয়া হলে, তাহলে বলো তো x এর ভ্যালু যদি 4 হয়, আচ্ছা ভাই আসলে যাই, x এর ভ্যালু যদি 4 হয়, আমরা কোনটা করতেছিলাম, আচ্ছা আমরা গতে বলে ফেলছিলাম, আগে দেখি x এর ভ্যালু 3 এ কি বলছে। x এর ভ্যালু 3 হলে মার্বেলটি কালো অথবা সাদা, 3 মানে কি, তুমি এখানে জেনে গেছো 6, এখানে ভ্যালু কত 9, এখানে ভ্যালু কত 6, এখান থেকে এই সম্ভাবনাটা বের করতে পারবা না। এবং দেখো অথবা বলছে, তাহলে দুইটার মধ্যে জাস্ট কি হবে, যোগ অথবা, অথবা যোগ না দিয়ে তুমি করো যে কালো হইলেও হইলো অথবা সাদা হইলেও হইলো, তাহলে দুইটার একসাথে যোগ করে নাও, কালোটা সাদাটা মোট যা হয় সেটাই আমার অনুকূল, ডিভাইডেড বাই টোটাল যে বল সংখ্যা। তাহলে এটা কিন্তু আসলে ভাইয়ার করায় দেওয়ার কিছু নেই, ভাইয়া জাস্ট এখানে রাখছি স্লাইডের মধ্যে জাস্ট বিকজ ওই যে আননোন দেওয়া এক্স প্লাস আকারে দেওয়া, ওইটার জন্য তোমরা বুঝো। আচ্ছা এখানে আরেকটা কথা বলতে চাই, দেখো এই যে প্রতিস্থাপন না করার কথা বলছে, দেখো প্রতিস্থাপন না করে এটা তো আমরা করছি, হোয়াট ইফ ভাইয়া তোমাকে বললাম প্রতিস্থাপন করে সেটা শুধু করি, তাহলে এই ম্যাথটা আমি করতে চাই প্রতিস্থাপন করে দিয়ে। বল কয়টা আছে দেখো, x=4 বলছে, তাহলে x=4 হলে এটা কত হয়ে গেছে, 8টা। আচ্ছা x=4 হলে এটা কত হয়েছে বলো, 10টা, সাদা হচ্ছে 10টা, লাল হচ্ছে 8টা। আচ্ছা এখানে x=4 হলে কত হবে, 7টা, কালো হলো 7টা। আমরা বলতেছি প্রতিস্থাপন করে যদি করি তখন কি হবে বলো, প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন করে মানে দেখো আমরা প্রথম বলটা লাল উঠাবো, ফার্স্ট স্টেপ, প্রথম বল লাল ওঠার সম্ভাবনা কত, লাল দেখো আছে কয়টা, 8টা, ডিভাইডেড বাই টোটাল কত, 8 10 18, 18 সাথে 25, এই গেল। সেকেন্ড স্টেপে মানে তুমি করছো কি বলটা উঠাইছো দেন আবার রেখে দিচ্ছ, মানে তোমার বল সংখ্যা কি কমলো না, কিন্তু সো পরের বারও লাল ওঠার সম্ভাবনা হবে, লাল 8টা অনুকূল ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 25, লাল 8টা অনুকূল ডিভাইডেড বাই 25, লাল 8টা অনুকূল ডিভাইডেড বাই 25। আমাদের ফলাফল কিন্তু হবে এই যে, এদের মধ্যে আবার কি দিতে হবে, গুণ, কারণ তোমার 4 বারই উঠতে হলে কিন্তু এরা কানেক্টেড, একে অন্যের উপর নির্ভর করতেছে, প্রত্যেকটাই হতে হবে, তাই গুণ হয়ে যাবে।
বলো বুঝতে পারছি কিনা? তাহলে প্রতিস্থাপন না করে হইলে আরো সহজ হয়ে গেল, সরি প্রতিস্থাপন করে হইলে সহজ হয়ে গেল, তোমার বলের সংখ্যা কমলো না। বাট প্রতিস্থাপন যদি না করে হয়, তুমি বলটা সরাই ফেলছো, ওইটা নাই, আবার উঠাচ্ছ পরেরগুলো থেকে, তখন কিন্তু বলের সংখ্যা কমতে থাকে এক এক করে। কেয়ারফুল থাকতে হবে। বুঝছি, এই সিকিউরিটা তোমরা এমনিই পারবা, জাস্ট আননোন দেওয়া ছিল যাতে ভয় না পাও, সেই জন্য দেখাইছিলাম। আচ্ছা দেখো তো এই এমসিকিউটা করতে পারবা কিনা, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? মানে এইটা ভাইয়া করায় দেওয়ার আসলে কোনো দরকার আছে বলে আমি মনে করি না, নাকি এটা একটু ভিন্ন কিছু আছে? মেবি আছে, তাহলে এটা ভাইয়া স্লাইডে রাখার কথা না। মানে এখানে বলা আছে 12টা নীল বল 8টা কালো বল আছে, দৈবভাবে একটা বল না হলো। আচ্ছা দেখো, আসেই নীল বল, সাদা বল, কালো বল, তুমি নিতেছ লাল বল, সেটার সম্ভাবনা কি হবে? এটা একটা অসম্ভব ঘটনা না? আমরা কি শিখছিলাম ভাইয়া? অসম্ভব ঘটনার বেলায় কিন্তু সম্ভাবনার ভ্যালু হয় 0, তুমি কিন্তু এখান থেকে লাল বলটা পাবা না। বুঝছো, সহজ জিনিস দিয়ে দিছে, কি না কি বসাবা, ভ্যালু বসাবা, আসলে কিছুই না, আনসার হবে 0। আচ্ছা, নীল না হওয়ার সম্ভাবনা এইটা ভাইয়া করাই দিব না, এটা তোমাদের এইচডব্লিউ হুবহু এরকম ম্যাথ আমরা করছি, প্র্যাকটিস করতে হবে বাসায় প্রচুর। বুঝছো, দেখো কি বলা হলো, সুন্দর একটা ম্যাথ। হায়ার ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে। আচ্ছা, দৈবভাবে একটি বর্ণ তোলা হলো, বর্ণটি এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা, মানে এ আর এইচ হইতে পারবে না। চলো তো দেখি এ আর এইচ কে কোথায় কোথায় আছে। একটা দেখো এইচ পাইলাম, 2টা এইচ, এই যে 3টা এ পাইছি, এই যে 4টা এইচ পাইছি, এই যে 5টা এ পাইছি, আর তো নাই। হ্যাঁ 5টা, টোটাল বর্ণ কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15টার মধ্যে তোমার 5টা হইতে পারে না। 15টা কি আমি ঠিকঠাক লিখছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, সরি 17টার মধ্যে 5টা, ওই 5টা থাকা যাবে না। তাহলে আনসার কত? বাকি 12টা বাই 17টা। তাহলে আনসার এখান থেকে সিম্পলি হবে কত? 12 বাই 17। বা তুমি করতে পারো কি, আমার 5 বাই 17 হচ্ছে এ আর এইচ থাকার সম্ভাবনা, তাহলে না থাকার সম্ভাবনা হবে কি, 1 থেকে বিয়োগ করে দাও, এই একই জিনিসই কিন্তু চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা আসো সামনের দিকে যাই, দেখো তো কি বলা হলো। আচ্ছা এবার কিন্তু আমরা ভিন্ন একটা কাজ করতেছি, আমরা একটা ছক্কা আর একটা মুদ্রা, দুইটা নিক্ষেপ করতেছি, এবং এখান থেকে প্রবাবিলিটি আঁকতে হবে। আবার সেই ঝামেলা, ভাইয়া করবো কি একটু সহজ করে নিব। দেখো ওই আর বক্স করবো না, হাতেই আঁকাই। ধরো এই হচ্ছে আমাদের ছক্কা, তুমি ছক্কা থেকে কি কি পেতে পারো বলো তো? আর উপরে নেই, ছক্কা থেকে পেতে পারো 1, ছক্কা থেকে পেতে পারো 2, ছক্কা থেকে পেতে পারো 3, ছক্কা থেকে পেতে পারো 4, ছক্কা থেকে পেতে পারো 5, আবার ছক্কা থেকে পেতে পারো 6। এখন যখন আমার মুদ্রা নিক্ষেপ করতেছো, তখন ছক্কায় যখন 1 পাইছো, মুদ্রায় তুমি হেড পাইতে পারো, মুদ্রায় তুমি টেল পাইতে পারো। ছক্কায় 2 পাইলে মুদ্রায় হেড পাইতে পারো, মুদ্রায় টেল পাইতে পারো। ছক্কায় 3 পাইলে মুদ্রায় এইচ বা মুদ্রায় টি। ছক্কায় 4 পাইলে মুদ্রায় এইচ বা মুদ্রায় টি। ছক্কায় 5 পাইলে মুদ্রায় এইচ বা মুদ্রায় টেল। আবার ছক্কায় 6 পাইলে মুদ্রায় হেড অথবা মুদ্রায় টেল। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এটাই তোমার খাতায় বড় করে আঁকবা, বুঝছো? ছক্কা রাখবা, এই 6টা উপরে নিচে দিবা, পাশাপাশি এরকম ভাবে প্রত্যেকটা দুটো দুটো করে হবে। তাহলে নমুনা ক্ষেত্রের বিন্দু কয়টা আসবে বলো তো? নমুনা বিন্দু 12টা না 6 দুগুণে, বুঝছো? এই যে বলো নমুনা ক্ষেত্রটি লিখতে বলছো, আসলে লিখে ফেলি। এস কি হবে বলে ফেলো। তুমি ছক্কায় যখন 1 পাইছো, মুদ্রায় তখন হেড এই, অথবা ছক্কায় 1 পাইলে মুদ্রায় টেল এই। বুঝতেই পারতেছো কেমন হবে? ছক্কায় 2 মুদ্রায় এইচ, বা ছক্কায় 2 মুদ্রায় টেল, ছক্কায় 3 মুদ্রায় এইচ, বা ছক্কায় 3 মুদ্রায় টেল, বা ছক্কায় 4 মুদ্রায় এইচ, বা ছক্কায় 4 মুদ্রায় টেল, বা ছক্কায় 5 মুদ্রায় এইচ, বা ছক্কায় 5 মুদ্রায় টেল, আর সর্বশেষে ছক্কায় 6 মুদ্রায় টেল আর এইচ। এই আশা করি এটা বুঝছো, নিজেরা লিখে ফেলবে আর কি টোটাল এই 6টা। বুঝতে পারছি? আচ্ছা এখান থেকে কোয়েশ্চেনগুলো দেখি কি বলা হয়েছে। ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো। এটা কি একবারই আসবে না ভাই? ছক্কায় 6 এবং মুদ্রায় টি, দেখো আমার টোটাল যে 12টা ফলাফল, এর মধ্যে এই একটাতেই তো আসতেছে, তাহলে এটার সম্ভাবনা কি কোনো ব্যাপার ভাইয়া? ভাইয়া আমার একটা হলো অনুকূল ফলাফল ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 12টা, এই হলো নিয়ে নিব। বলো বুঝতে পারলাম কিনা? আচ্ছা এরপর দেখো কি বলা হলো, ছক্কায় জোর এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা বের করো। বলো তো এটা কিভাবে করবা? ছক্কায় জোর এবং মুদ্রায় এইচ, জাস্ট দেখো, তাকাও এখানে ছক্কায় জোর কোনগুলা? জোর হচ্ছে তোমার এই যেটা, বাট এখানে মুদ্রায় এইচ আছে, হ্যাঁ আছে। ছক্কায় জোর বাট মুদ্রায় কিন্তু এইচ নেই। ছক্কায় জোর মুদ্রায় এইচ, ছক্কায় জোর মুদ্রায় এইচ। আচ্ছা এখানে কি 5 লিখছি ভুল, এটা কিন্তু 6 হবে। এই তাহলে 3টা না, ছক্কায় জোর এবং মুদ্রায় এইচ, এরকম 3টা কিন্তু আমি পাচ্ছি অনুকূল ফলাফল। আচ্ছা তাহলে ওখানে যে লিখে দিই, চলো আমাদের কাঙ্ক্ষিত যে আনসার, বেশি পিছনে চলে আসছি, সেটা হবে সিম্পলি আমাদের 3 হলো অনুকূল ফলাফল ডিভাইডেড বাই হবে 12।
এরপর দেখো কি বললো, ছক্কায় মৌলিক অথবা মুদ্রায় এইচ। বলো তো ছক্কায় মৌলিক কি কি ছিল অথবা মুদ্রায় এইচ, বুঝো কিন্তু। আচ্ছা ওইটাতে যাই, আবার মিস্টেক করে ফেলছেন, কিভাবে করবো দেখাবো, আমি অন্য কাল নিই, ঠিক আছে। ছক্কায় মৌলিক মুদ্রায় এইচ, 1 কি মৌলিক কিন্তু মুদ্রায় এইচ আছে, অথবা বলছে সে এটা হবে, রাইট। মুদ্রায় এইচ হবে, মুদ্রায় এইচ হবে, যতগুলো এইচ আছে মার্ক করে ফেলো, এই 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 মুদ্রার এইচ সব আসতেছে। এবার আবার ছক্কায় মৌলিকগুলো না, মানে টেল থাকলেও সমস্যা নেই, এবার মৌলিক, কারণ কি বলছে মৌলিক অথবা এইচ, মৌলিক অথবা এইচ। তাহলে আসো তো দেখি, মুদ্রায় 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 মৌলিক আছে, সরি ছক্কায় মৌলিক আছে, মৌলিক কোনগুলো, এই যে মৌলিক 2 আইসা পড়ছে একবার, 3 আইসা পড়ছে একবার, 4 তো মৌলিক না, 5 আইসা পড়ছে একবার, এই যে এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, 6 তো মৌলিক না। তাহলে দেখো টোটাল ফলাফল আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, এই 3টা কেন পাইনি, ও মৌলিকও না এইচও নাই, মৌলিকও না এইচও নাই, মৌলিকও না এইচও নাই, তাহলে কিন্তু পাচ্ছি 9টা, বুঝছো? এটা কি হবে তাহলে বলো, 9/12। এগুলো এখন জাস্ট নিজে নিজে করে ফেলো। আবার এই যে অথবা আছে না, সেটা যোগের বিধিটা দিয়ে ট্রাই করো, যোগ করবে, আবার কমন অংশ কিন্তু বিয়োগ দিতে হবে, কোনটা, ছক্কায় মৌলিক প্লাস মুদ্রায় এইচ, এই দুটো যে কমন ইন্টারসেকশন, ওটা কিন্তু বিয়োগ দিতে হবে যোগ করার সময়, বুঝছি? আচ্ছা দেখো তো এইটা পারবা কিনা, 2টা ছক্কা আর 2টা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে, তাদের নমুনা বিন্দুর সংখ্যা বের করতে হবে। কিভাবে করব, তুমি যখন ছক্কা একবার নিক্ষেপ করো 6টা, ছক্কা 2বার করলে 6 6, অর্থাৎ এটা জাস্ট যা নিক্ষেপ করছো গুণ করো, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 6, প্রথম মুদ্রায় 2টা নমুনা বিন্দু, দ্বিতীয় মুদ্রায় 2টা, দেখো 36, 36 × 4 × 2 আর কি। সেখানে আমার মনে হচ্ছে এই যে 144 হিসাব করবে, হ্যাঁ 36 × 16 করলে 6 6 36 × 4, সরি 36 × 4 করলে 144টি চলে আসবে, বুঝছি কিনা কনসেপ্টটা? দেখো তো 5 টাকার 5টি মুদ্রা, মানে যেই টাকারই হোক, মুদ্রা মানে কি হেড টেল বা শাপলার মানুষ যেটাই বলো, তো 2টা পিঠ আছে, তাহলে 2 কয়বার গুণ হবে ভাইয়া, 5 বার না, 2 আমার 5 বার গুণ হইতেছে, মানে বেসিক্যালি 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 32, 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 32, বলো বুঝতে পারছি কিনা? এগুলো কিন্তু তোমাদের বাসায় করা উচিত, তাও করাই দিছি। দেখো তো এইটা পারবা কিনা, বলছিলাম না ক্লাসের শেষে কিছু অ্যাডভান্স প্রবলেম আছে, এবং এটা কিন্তু আসলে বোর্ডে আসে, এটা অ্যাডভান্সও বলা যাবে না আসলে, এটা কিন্তু বোর্ডে আসা, সহজ বাট হঠাৎ করে দিলে অনেকে পারবে না। কীরকম দেখো, আমাদের এই বল আছে, বললো পরপর 4টি বল তুলে নিব, সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা, বলো তো, মানে প্রথমবারে একটা, দ্বিতীয়বারে আরেকটা, তৃতীয়বারে একটা, দেন ফোর্থ বারেরটা কি হবে? ভাই এত জটিলভাবে কেন চিন্তা করতেছো? তোমার বল আছে 3 কালারের, 4টা বল কিভাবে ভিন্ন কালার হবে? এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু অসম্ভব ঘটনা, সো ডিরেক্টলি আনসার হবে 0, এটার সম্ভাবনা কিন্তু 0 বা 0, বলো বুঝি কিনা? কারণ বল আছেই 3টা, আমি সেখান থেকে 4টা ভিন্ন কালারের বল কি করে পাবো বলো তো? পাবো না কিন্তু, বুঝতে পারছি। আচ্ছা আসো দেখো তো এইটা পারবো, আমাদের 5টা লাল বল আর 10টা সাদা বল আছে, আমি চাই 2টা বল উঠাবো, 2টা ভিন্ন হইতে হবে, তাহলে এখানে কিন্তু 2টা কেস পসিবল, বুঝছো? দেখো তো 2টা কেস কি কি, ধরো আমার কেস 1 এমন হইতে পারে, ভাইয়া আমার উঠানোর সময় প্রথম বলটা পড়লো রেড, পরের বলটা হোয়াইট। আবার কেস 2 হইতে পারে এরকম, হোয়াট ইফ ভাইয়া আমি 2টা ভিন্ন বল উঠাবো, বাট প্রথমে হোয়াইট তারপরে রেড, বুঝতেছো? 2টা কেস হইতে পারে না? তাহলে যদি এমন হয় বলো তো এটার বেলা কি হবে? রেড বল তোলার সম্ভাবনা প্রথমে কি হবে? রেড বল হচ্ছে 5টা অনুকূল ফলাফল, নিচে হচ্ছে টোটালটা 5 আর 10 কত 15 গেল। দেন হোয়াইট বল, তুমি যখন রেড উঠাই ফেলছো, বল সংখ্যা কিন্তু কমে গেছে, কেয়ারফুল, প্রতিস্থাপন কিন্তু করতেছি না, তো বল সংখ্যা কমে গেলে এখন সাদা তো অনুকূল 10টাই আছে, বাট মোট বল কিন্তু আর 15 নাই, মোট বল হয়ে গেছে কিন্তু 14। এবং যেহেতু এই 2টা একসাথে ঘটবে, নাহলে কিন্তু ঘটনা পূর্ণ হবে না, এটা কানেক্টেড, ঘটনা এখনো শেষ হয় নাই, তাই 2টার মধ্যে দেখো গুণ হবে। এটা হচ্ছে আমাদের কেস 1, বুঝছি। একইভাবে কেস 2 দেখো, প্রথমে হোয়াইট, ভাইয়া হোয়াইট ওঠার সম্ভাবনা কত 10, টোটাল বল কত 15 গেল, ইনটু ঘটনা এখনো শেষ হয় নাই, বল কিন্তু কমে গেছে, হোয়াইট একটা চলে গেছে, বাট রেড তোর 5 ছিল। এখন দেখো এই 2টা কি আবার একসাথে ঘটবে? হয় এটা হবে আর না হয় এইটা হবে, এবং এদের মধ্যে কোনো কানেকশন নেই, তো জাস্ট এখন সিম্পলি এই 2টা কেস তুমি যোগ করে দিবা, অর্থাৎ আমাদের ফাইনাল যে আনসার সেটা হবে কিছুই না, এই যে এইটা নাও 5/15 ইন্টু 10/14, এটার সাথে অ্যাড করে দাও, কাকে অ্যাড করবো ভাইয়া? 10/15
ইন্টু 5/14। বলো বুঝতে পারলাম কি না পুরো আনসারের ফ্লোটা কিভাবে যাবে? ক্লাসের শুরু থেকে যারা ছিলা তারা আই গেস এই প্রবলেমটা একটু অ্যাডভান্স হইলো, বা আগে এখনো না করে থাকলেও এখন ধরতে পারছে এখানে হয়েছে এটা কি। ক্লিয়ার? আচ্ছা দেখো এর পরের ম্যাথটাই তাহলে যাই। দেখো তো এখন কি বললাম, আমার 8টা লাল বল, 4টা কালো বল, 3টা সাদা বল আছে, আমি 3টা বল তুলবো, সেখানে 2টা বল লাল হবে, এর সম্ভাবনা কীরকম? এখানে দেখো অনেক কেস হইতে পারে। কীরকম ভাইয়া? আপনি বলছেন 3টা বল তুলবেন, তাহলে হোয়াট ইফ আমার 2টা লাল তারপরটা ব্ল্যাক, অথবা ভাইয়া 2টা লাল তারপরটা হোয়াইট, অথবা ঠিক আছে 2টা লাল বাট রেড দেন ব্ল্যাক দেন রেড, অথবা ঠিক আছে রেড দেন হোয়াইট দেন রেড, অথবা আগেই হোয়াইট দেন রেড রেড, অথবা আগেই ব্ল্যাক দেন রেড রেড। তো কয়টা কেস পসিবল? 6টা কেস পসিবল। এবং এরা কি একসাথে ঘটবে? না, হয় এটা, না হয় এটা, না হয় এটা, অর্থাৎ অথবা, এবং এদের মধ্যে কোনো কানেকশন নাই, তো আবার যোগ হবে। তাহলে ইন্ডিভিজুয়ালি এটা আবার কীভাবে বের করবা? একটা ভাইয়া বলে দিয়ে বাকিগুলো নিজে ট্রাই করো। দেখো যদি আমি এই কেসটারটা বের করতে চাই, ওর একারটা, সেটা কি হবে বলো? আমি যাচ্ছি প্রথমে রেড, রেড কয়টা আছে ভাইয়া? 8টা। এই ডিভাইডেড বাই মোট কত? 8 আর 4 12, 12 আর 3 কত? 15 গেল। ইনটু এখনো শেষ হয় নাই, তাই চলতেছে। আমার বল কমে গেছে না? রেড বল, রেড 7 মোট 14 শেষ। ইনটু বল কমে গেছে কিন্তু মোট বল 13, বাট এরপর চাচ্ছি আমি ব্ল্যাক, ব্ল্যাক কয়টা আছে বলো? 4। বুঝতে পারছি। এখন আসলে এই লাস্টের একটা দেখাই বা এটার একটা দেখাই। এটা কিভাবে করব? প্রথমে রেড, ভাইয়া রেড আছে কয়টা? 8টা, দ্যাট মিনস 8/15, খুবই স্ট্রেট ফরওয়ার্ড গেল। বাট এরপরে চাই আমি ব্ল্যাক, ব্ল্যাক কয়টা ভাইয়া? 4টা, বাট বল কিন্তু রেড নেওয়া একটা কমে গেছে 14, এই পরের বারে বল আরও কমে গেছে 13, এরপর আমি আবার রেড চাচ্ছি, রেড কিন্তু আমার কয়টা হয়ে গেছে? 7টা। এই দেখো বুঝছি কিনা? তো এগুলো আর কি পরেরগুলোও পারবা, এরপর সব কিন্তু অ্যাড করে দিতে হবে। বুঝছি আমাদের কনসেপ্টের থেকে কিন্তু এগুলো একটু অ্যাডভান্স, তোমাদের এগুলো বোর্ড পরীক্ষা দেওয়ার কথা না, বুঝছো? আচ্ছা একটু ট্রাই করো তো। জুলাই মাস কোনো ফ্যাক্টর না, মানে যে কোনো মাস, যে কোনো মাসে তোমার 5টা শুক্রবার থাকার সম্ভাবনা বের করতে হবে। মানে মেইনলি তোমার একটা সপ্তাহে কয়টা শুক্রবার হবে এটা 100% তুমি শিওর। কয়টা বলো তো? 4 সাথে 28, সো 4টা শুক্রবার তুমি শিওরলি পাবা। এখন বাকি যে 2টা দিন, বা দেখো তো জুলাই মাসে কয়দিন, এটা তো আমরা একটু আগে একটা ম্যাথ করছিলাম, এই জন্য ভাই আবার জুলাই মাসটা নিছি আর কি। জুলাই মাসে আসছিল না 31 ডেজ, সো তোমার 28 দিন চলে যাওয়ার পর আরও কিন্তু 3টা দিন অ্যাভেলেবেল। কোন 3টা দিন? 29, 30, 31। এর মধ্যে যে কোনো একটা যদি তোমার শুক্রবার হয়ে যায় তাহলেই তো কাজ হয়ে যাচ্ছে। বলো তো আমরা চাচ্ছি না যে কোনো একটা শুক্রবার হয়ে যায়, তাইলেই তো আমার হয়ে যায় 5টা শুক্রবার, 4টা অলরেডি হয়ে গেছে। সো হোয়াট ইফ ভাইয়া, এখানেও অনেকগুলো কেস দাঁড় করাতে পারি। ভাইয়া বলতে পারি দেখো কেস 1, আমাদের 29তম যে দিন ওইটা শুক্রবার, ওই দিনটা শুক্রবার হওয়ার সম্ভাবনা কি হবে বলো তো? ওই দিনটা তোমার সপ্তাহের 7 দিনে যে কোনোটাই হইতে পারে, তার মধ্যে তুমি চাও শুক্রবার, অর্থাৎ শুক্রবার হওয়ার সম্ভাবনা হলো 1, অনুকূল সম্ভাবনা, টোটাল দিন হচ্ছে 7টা। যদি 29-এ নাও তখন হবে এরকম। আর যদি তুমি নাও কেস 2, ভাইয়া ঠিক আছে আমি মানলাম 28 দিনে 4টা পেয়ে গেছি, 29 তারিখে আমার না, 30 তারিখে যাওয়া হয়তো শুক্রবার, তাহলে সেটাও তো একই ভাইয়া, শুক্রবার তো একই, ডিভাইডেড বাই 7। এরপর তুমি যদি বলো ভাইয়া কেস 3, 31তম দিন সেটা যায় হয়তো শুক্রবার, তাহলে শুক্রবারের অনুকূল একদিন, ওই দিন হইতে পারে 7টা দিনে যে কোনোটা, তাই টোটাল হচ্ছে 7। এরপর এই 3টা কিন্তু একসাথে না, যে কোনোটা ঘটবে, সো এদের আবার সামেশন করতে হবে। তো তোমার মেইন যে আনসার হবে এই 3টা যোগ করতে হবে, 1/7 যোগ 1/7 যোগ হচ্ছে 1/7, দ্যাট মিনস আনসার দেখবে আসতেছে 3/7। বলো বুঝতে পারলা কিনা? 3 গুণ হয়ে গেছে আর কি, সিমিলার ঘটনা ঘটতে পারে দেখে। মজাদার না? একটু ভিন্নভাবে চিন্তা করলাম আর কি। আচ্ছা এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এরপরে দেখবো হচ্ছে এখানে কিছু সিকিউ রাখা হয়েছে, বুঝছো? তোমরা তো নিজেরা টেস্ট পেপার থেকে বোর্ডের সিকিউ সলভ করবাই, বাট এখানে স্লাইডে ভাইয়া দেখো যেই 10টা সিকিউ রাখছি, মানে এগুলো হচ্ছে একদম বাছাই করে ওই সিকিউগুলো রাখা, যেগুলো করলে অ্যাকচুয়ালি তোমার পুরো টপিকটা বা পুরো চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরি টাইপ প্র্যাকটিস করা হয়ে যাবে। হ্যাঁ কিছু টাইপ অবশ্যই এখানেও পাবার রিপিট হচ্ছে, কারণ বোর্ডে দেখা যায় এক জিনিসই বারবার রিপিট হয়। বাট আশা করি আজকে আমরা যেই টাইপের ম্যাথগুলো একদম ধরে করলাম শুরু থেকে, সেগুলো করার পরে যদি তুমি এই সিকিউগুলো নিজে প্র্যাকটিস করতে পারো, তো নিজের অ্যাকুরেসিকে বাড়াতে পারো। মাঝে মাঝে দেখবে ক্যালকুলেশনে মিস্টেক হয়, আমি ভুল করে ফেলি, কখন যোগ করব, কখন বিয়োগ করতে হবে, কখন গুণ করবো, এইসব জায়গাতে। তো এগুলো যত বেটার হইতে পারবা তত দেখবে এই চ্যাপ্টারে তোমাকে কেউ আগাইতে পারবে না। আর ওই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই, ওই যে আমাদের এবং এর যে একটা কনফিউশন ছিল, দেখো ভাইয়া ওই স্লাইডটায় যাচ্ছি, দেখো এই যে আমরা সবসময় এবং দেখলেই চোখ বন্ধ করে কিন্তু গুণ করে দিব না,
বুঝছো? এখানে এবং দ্বারা বুঝাইছে দুইটা সংখ্যা দ্বারাই বিভাজ্য, এটা আলাদা কোনো ঘটনা না। মানে জিনিসটা হচ্ছে ধরো আগেরবার আমাদের ছিল 3 দ্বারা বিভাজ্য এবং জোর, দুইটা জিনিস আলাদা, তার মাঝখানে এবং আছে, তখন তুমি গুণ করছো, বুঝছো? এই আলাদা মানে কিন্তু বর্জনশীল অবর্জনশীল আমি সেটা বলতেছি না, মানে আমি বুঝাচ্ছিলাম 3 দ্বারা বিভাজ্য একটা কথা আর জোর হওয়া আরেকটা কথা, তাই দুইটা আলাদা করে বের করে তুমি গুণ করতে পারছিলা। বাট 5 এবং 7 দ্বারা বিভাজ্য মিন করে 5 এবং 7 যে লসাগু সেটা দ্বারা বিভাজ্য, এটা পুরোটাই একটা টার্ম, দুইটা আলাদা অংশ না, বুঝছো? এটা গুণ করা যাবে না, একসাথেই করতে হবে তোমার 5 এবং 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এদের লসাগু দ্বারা বিভাজ্য, দ্যাট ইজ 35 দ্বারা বিভাজ্য। 35 দ্বারা বিভাজ্য 1 থেকে 50 অবধি কি আছে? শুধুমাত্র 35। সো আমাদের আনসার আসছে অনুকূল ফলাফল 1, আর টোটাল তো 1 থেকে 50 পর্যন্ত ফলাফল 50টা, তাই 1/50 হয়েছিল। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। আর সর্বশেষে দেখো এই 10টা সিকিউ করার পরে এখানে ভাই আরও কিছু এমসিকিউ রাখছি তোমাদের প্র্যাকটিসের জন্য, ভাইয়া কয়েকটা একটু দেখো গাইড করে দিই। তো কি বলা হলো, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোর এবং 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা অলরেডি করলাম না ক্লাসে, নিজেরা করে ফেলতে হবে কিন্তু, মানে এখানে কয়েকটা এমসিকিউ আরও তোমাদের প্র্যাকটিসের জন্য নিজে থেকে প্র্যাকটিসের জন্য রাখা আছে, বুঝছো? এগুলো স্কিপ করো না, কইরো, মানে স্লাইডে যেগুলো আছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, এবং ভাইয়া চেষ্টা করছি একদম যারা আগে সম্ভাবনা করনি তাদের জন্য একদম কনটেক্সটটা আনতে, যে আমরা করতেছিটা কি এখানে, এবং বেসিক থেকে শুরু করে একবারে যত ধরনের যত টাইপের ম্যাথ ছিল সেগুলো আমরা সলভ করছি, এবং আশা করি তোমাদের সকল ধরনের ডাউট বা কনফিউশন যা যা ছিল এই চ্যাপ্টারে সেটা ক্লিয়ার হয়েছে। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তোমাদের অন্য কোনো কোয়েরি থাকলে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।